রেস্তোরাঁর এক কর্মচারী এঁটো বাসন তুলছিল। কোটিপতি তার পিছু নিল এবং চমকে দেওয়ার মতো কিছু খুঁজে পেল। বিক্রম সিংঘানিয়া নিজের ক্রিস্টাল ওয়াইন গ্লাসটি ঠোঁট থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে থামিয়ে দিল। তার শ্বাস হঠাৎ আটকে গেল। দক্ষিণ মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত রেস্তোরাঁটির হালকা আওয়াজ তার মাথা থেকে গায়েব হয়ে গেল। এক বধির করে দেওয়া প্রতিধ্বনি তাকে গিলে নিল, যা তার রক্তকে জমিয়ে দিল। তার সামনে মাত্র ৩ টেবিল দূরে একটি ভূত দাঁড়িয়েছিল। তার জার্মান সঙ্গীরা ৪০০ কোটির ফার্মাসিউটিক্যাল মার্জার বা সংযুক্তিকরণ নিয়ে কথা বলছিল। উকিল লাভের গ্রাফ দেখাতে দেখাতে হাত নাড়াচ্ছিল। বিক্রম একটি শব্দ শুনতে পাচ্ছিল না। তার চোখ গভীর এবং সাধারণত ঠান্ডা কোণের সার্ভিস স্টেশনের উপর টিকেছিল, যেখানে ওয়েটাররা নোংরা বাসন ফেলছিল। সেখানে সে ছিল, অঞ্জলি। বিক্রম জোরে চোখের পলক ঝাপটাল, এটা ভেবে যে মানসিক চাপ তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তা ছিল না। সে সেই নারী যাকে সে ৫ বছর আগে ছেড়ে দিয়েছিল। সেই প্রতিভাবান নারী, এক উজ্জ্বল ভবিষ্যৎসম্পন্ন এমার্জেন্সি নার্স, একমাত্র ব্যক্তি যে তাকে ভালোবেসেছিল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯টি শূন্য হওয়ার আগে। কিন্তু এখন যে নারীকে সে দেখছিল, সে সেই স্মৃতি থেকে একেবারেই আলাদা ছিল, যা তাকে রাতের পর রাত ঘুমোতে দিত না। সে একটি গাঢ় নীল রঙের মেডিকেল ইউনিফর্ম পরেছিল, যা ধোয়ার ফলে পুরোপুরি ক্ষয়ে গিয়েছিল এবং রংহীন হয়ে গিয়েছিল। ইউনিফর্মের ওপরে একটি কালো রেস্তোরাঁর অ্যাপ্রন গ্রিজ এবং সস মাখা অবস্থায় ছিল। তার চুল তাড়াহুড়ো করে একটি পনিটেলে বাঁধা ছিল। তার হাত, যা আগে ক্ষত নিরাময় করার সময় নরম এবং নিখুঁত থাকত, এখন মোটা হলুদ রাবারের দস্তানায় মোড়ানো ছিল এবং ব্যবহারের ফলে ছিঁড়ে গিয়েছিল। বিক্রম পেটের ভেতরে একটি শারীরিক ধাক্কা অনুভব করল। সে তাকে এক ঘাবড়ানো এবং প্রায় অস্বাভাবিক গতিতে চলতে দেখল। অঞ্জলি টেবিল পরিষ্কার করছিল না। সে রেস্তোরাঁর ম্যানেজারের নজর এড়িয়ে গণনাকৃত চালের সাথে চুরি করছিল। অঞ্জলি দামি প্লেট থেকে বেঁচে যাওয়া খাবার খুঁটে খুঁটে তুলছিল। অর্ধেক খাওয়া জিনিস, আস্ত রুটি, রিসোটোর বেঁচে যাওয়া টুকরো, সব কিছু জলদি কিছু স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগের ভেতরে চলে যাচ্ছিল, যা সে সার্ভিস স্টেশনের নিচে একটি পরিষ্কার করার বালতির ভেতরে লুকিয়ে রাখছিল। শ্রী সিংঘানিয়া, আপনি কি এক্সক্লুসিভিটি ক্লজ বা একচেটিয়া শর্তে রাজি আছেন? উকিল তার মনোযোগ ভঙ্গ করে জিজ্ঞেস করল। বিক্রম জবাব দিল না। সে নিজের নজর সরাল না। সে দেখল যে এক পরিপাটি স্যুট পরা ওয়েটার অঞ্জলির পাশ দিয়ে গেল এবং ভুল করে তাকে কাঁধ দিয়ে ধাক্কা দিল। সরে যা আবর্জনা। ওয়েটার তাকে ফিসফিস করে বলল, সাফাই কর্মীর থেকে বাঁচার জন্য বিরক্ত হয়ে। যদি ম্যানেজার তোমাকে আবার এঁঠো খাবার খুঁজতে দেখে, তবে সে তোমাকে আজই বের করে দেবে। কোটিপতি, যে এক ফোন কলে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিকে ধ্বংস করতে পারত, সে অনুভব করল যে তার শ্বাস আটকে আসছে। সে অঞ্জলির উঠে দাঁড়ানোর অপেক্ষা করছিল, যাতে সে সেই অদম্য রাগ দেখায় যা সবসময় তার বৈশিষ্ট্য ছিল। সে তার চিৎকার করার অপেক্ষা করছিল, নিজেকে বাঁচানোর অপেক্ষা করছিল। কিন্তু সে তা করল না। অঞ্জলি মাথা নিচু করে নিল। তার কাঁধ ঝুঁকে গেল, পরাজিত মানুষের মতো। সে এক না শোনা ক্ষমা বিড়বিড় করে বলল। সে বেঁচে যাওয়া খাবারে ভরা প্লাস্টিকের ব্যাগটি শক্ত করে ধরল এবং এক নোংরা কাপড় দিয়ে টেবিল পরিষ্কার করা চালিয়ে গেল। সেই দৃশ্য বিক্রমের ভেতরে কিছু ভেঙে দিল। অপরাধবোধ, যাকে সে দামি স্যুট, সাজোয়া গাড়ি এবং মার্বেলের প্রাসাদের তলায় চাপা দিয়ে দিয়েছিল, তা হঠাৎ ফেটে পড়ল। শ্রী সিংঘানিয়া, জার্মান সঙ্গী জোর দিয়ে বলল। বিক্রমের মনোযোগের অভাব দেখে স্পষ্টতই বিরক্ত হয়ে বিক্রম ক্রিস্টাল গ্লাস ছেড়ে দিল। সেটা টেবিলে ধাক্কা খেল এবং কোটি টাকার নথিপত্রের ওপর রেড ওয়াইন ছিটিয়ে দিল। গাঢ় তরল কাগজের ওপর রক্তের মতো ছড়িয়ে গেল। মিটিং শেষ হল। বিক্রম এত গম্ভীর এবং কর্কশ গলায় বলল যে সে টেবিলের সবাইকে চুপ করিয়ে দিল। কি বলছো বিক্রম? আমরা তো এখনই স্বাক্ষর করতে যাচ্ছি। তার উকিল বড় বড় চোখে হস্তক্ষেপ করার চেষ্টা করল। বিক্রম হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ভারীর ওক কাঠের চেয়ার মার্বেলের মেঝেতে প্রচণ্ড জোরে ঘষ্টে গেল, যার ফলে মুম্বাইয়ের অভিজাত ডাইনারদের অনেকেরই নজর কাড়ল। তার কোনো পরোয়া ছিল না। তার ৪০০ কোটি টাকার পরোয়া ছিল না। তার মার্জারের পরোয়া ছিল না। সে সার্ভিস স্টেশনের দিকে এক পা বাড়াল। তার সাথে কথা বলা প্রয়োজন ছিল। তার এটা বোঝার প্রয়োজন ছিল যে তার চেনা সবচেয়ে বুদ্ধিমতী নারীটি ধনীদের এঁঠো খাবারের জন্য কেন ভিক্ষা করছিল। কিন্তু সে যখনই লাউঞ্জ পার করতে যাচ্ছিল, রান্নাঘরের ডবল দরজা হঠাৎ খুলে গেল। রেস্তোরাঁর ম্যানেজার অঞ্জলিকে হিংস্রভাবে হাত ধরে টেনে নিয়ে আসতে দেখা গেল। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ওই নোংরা পোশাকে লাউঞ্জে দেখতে চাই না। ম্যানেজার তাকে নিচু কিন্তু বিষ ভরা গলায় চিৎকার করে বলল, গলি দিয়ে নিজের আবর্জনা নিয়ে পেছন দিক দিয়ে বেরো। অঞ্জলি কোনো প্রতিবাদ করল না।
সে নিজের দুটি ভারী স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ধরল এবং ম্যানেজার দ্বারা রান্নাঘরের গভীরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হল। বিক্রমের মুঠি শক্ত হয়ে গেল। সে রান্নাঘরে গিয়ে ম্যানেজারের গলা ধরতে চাইল এবং পুরো রেস্তোরাঁ কিনে নেওয়ার এক বন্য আবেগ অনুভব করল, শুধুমাত্র তাকে তক্ষুনি বরখাস্ত করার জন্য। কিন্তু সে থেমে গেল। যদি অঞ্জলি তাকে ৮ লক্ষ টাকার টম ফোর্ড স্যুটে দেখত, তবে সেই অপমান তার জন্য অনেক বড় হতো। তাকে আগে সত্যিটা জানতে হতো। তাকে জানতে হতো যে সে কোথায় যাচ্ছিল। নিজের সহযোগীদের বিদায় না জানিয়ে এবং নিজের উকিলের ডাক উপেক্ষা করে যে রেস্তোরাঁতে তার নাম ধরে চিৎকার করছিল, বিক্রম মেন এক্সিট বা প্রধান নির্গমনের দিকে দ্রুত চলে গেল। খেলা বদলে গিয়েছিল। অতীত ঠিক সেই মুহূর্তে তার বর্তমানের সাথে ধাক্কা খেয়েছিল। মুম্বাইয়ের রাত ছিল গরম এবং দম বন্ধ করা। বিক্রম প্রায় দৌড়াতে দৌড়াতে রেস্তোরাঁ থেকে বাইরে এলো। ভ্যালে পার্কিংকে নিজের কার্বন ব্ল্যাক সাজোয়া এসইউভি আনার সময়টুকুও দিল না। তার ব্যক্তিগত সুরক্ষা চালক সবসময়কার মতো পেছনের দরজা খুলল। রমেশ, তুমি নেমে যাও, আমি আজ গাড়ি চালাব। বিক্রম কঠোরভাবে আদেশ দিল। সুরক্ষারক্ষী অবাক হয়ে চোখের পলক ঝাপটাল। বিক্রম কখনও গাড়ি চালাত না, কিন্তু শ্রী সিংহানিয়া নিরাপত্তা প্রোটোকল মেনে, তক্ষুনি আমার এসইউভি থেকে নিচে নামো। বিক্রম গর্জে উঠল। চালক তক্ষুনি আদেশ মানল। বিক্রম ড্রাইভারের সিটে উঠে বসল। V8 ইঞ্জিনকে এক নিচু গর্জনের সাথে স্টার্ট করল এবং দ্রুত বেরিয়ে গেল। মেইন অ্যাভিনিউয়ের সোনালি আলো এবং চমৎকার শোরুমগুলিকে পেছনে ফেলে সে স্টিয়ারিংকে রেস্তোরাঁর পেছনের গলির দিকে ঘোরাল। সে ঠিক সময় পৌঁছেছিল। এক ভাঙা লণ্ঠনের টিমটিমে আলোয় সে অঞ্জলিকে সার্ভিস গেট থেকে বাইরে বেরোতে দেখল। সে দ্রুত চলছিল। ওই দুটি বড় প্লাস্টিকের ব্যাগের ওজনে সে ঝুঁকে গিয়েছিল, যা সে নিয়ে যাচ্ছিল। তার কাছে কোনো পার্স বা জ্যাকেট ছিল না, শুধু সেই ঘষে যাওয়া ইউনিফর্ম এবং ছেঁড়া জুতো যা ভেজা রাস্তার উপর শব্দ করছিল। বিক্রম নিজের এসইউভির লাইট বন্ধ করে দিল। ৫০ মিটারের নিরাপদ দূরত্ব বজায় রেখে সে তার পিছু নিতে লাগল। যাত্রাটি ছিল এক নিস্তব্ধ যন্ত্রণা। অঞ্জলি ৫ ব্লক হাঁটল, যতক্ষণ না সে এক মোর্চে ধরা এবং ভাঙচুর হাওয়া বাসস্টপে পৌঁছাল। বিক্রম নিজের এসইউভিকে কোণের অন্ধকারে লুকিয়ে থামিয়ে দিল। সে দেখল যে সে অন্ধকারে নিজেকে জড়িয়ে ধরছে। সে দেখল যে সে নিজের স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগের ভেতরে কি দেখছে। বিক্রম ভালো করে দেখার জন্য চোখ কুচকাল। পাশ দিয়ে যাওয়া গাড়ির হেডলাইটের আলোয় সে ওই আবর্জনাগুলির মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখল, যা অঞ্জলি সংগ্রহ করেছিল। এগুলো শুধু খাবারের বেঁচে যাওয়া টুকরো ছিল না। দ্বিতীয় ব্যাগে কুচকানো কার্ডবোর্ডের বাক্স, খালি কাচের বোতল এবং এমন কিছু ছিল যা কোণের ফার্মেসির রিসাইক্লিং কন্টেনার থেকে বাঁচানো আইভি ড্রিপ টিউবিংয়ের মতো মনে হচ্ছিল। একজন প্রাক্তন দক্ষ নার্স ফেলে দেওয়া মেডিকেল আবর্জনা দিয়ে কি করছিল? একটি পুরনো শহরতলির বাস একরাশ কালো ধোঁয়া ছেড়ে স্টপের সামনে শব্দ করে থামল। অঞ্জলি ব্যাগগুলিকে টেনে ওপরে উঠে গেল। বিক্রম অ্যাক্সিলারেটর দাবাল। শক্তিশালী সাজোয়া এসইউভি ওই জরাজীর্ণ বনপরিবহনের পিছু নিতে লাগল। চারপাশের দৃশ্য নাটকীয়ভাবে বদলে গেল। তারা আলোকোজ্জ্বল গগনচুম্বী অট্টালিকা, সশস্ত্র গার্ডওয়ালা ম্যানশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পেছনে ফেলে এল। বাসটি শহরতলির খাড়া গলিতে উঠতে লাগল। পিচ রাস্তা অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় কাদা, গভীর গর্ত এবং ক্ষুধার্ত নেড়ি কুকুর আবর্জনার স্তূপে খাবার খুঁজতে থাকল। বিক্রমের গলায় একটা দলা পাকিয়ে এল। এই বৈপরীত্য ছিল নিষ্ঠুর। সে মিশরের রেশমি চাদরে ঘুমত, আর যে নারীকে সে চিরকাল ভালোবাসার কথা দিয়েছিল সে রাতে চরম দারিদ্র্যের দিকে যাত্রা করছিল। বাসটি শেষ পর্যন্ত বস্তির সবচেয়ে উঁচুতে এবং অন্ধকার অংশে থামল। পাহাড়ের ঢালে একে অপরের ওপর স্তূপ করা অর্ধেক বানানো ঘরবাড়ির এক গোলকধাঁধা। দেয়ালগুলো ছিল খোলা ইটের এবং রংহীন। ছাদগুলো ছিল সাধারণ মোর্চে ধারা টিনের চাদর, যা পুরনো টায়ার দিয়ে চেপে রাখা হয়েছিল যাতে বাতাস সেগুলো উড়িয়ে নিয়ে না যায়। অঞ্জলি বাস থেকে নিচে নামল। রাস্তাটি বিক্রমের এসইউভির জন্য খুব সরু এবং খাড়া ছিল। সে ইঞ্জিন বন্ধ করে দিল, দরজার তালা খুলে দিল। সে জানত যে সে সমস্ত সুরক্ষা নিয়ম ভাঙছিল। মাঝরাতে ওই মহল্লায় একা ঘোড়া, দামি ঘড়ি পরা একজন মানুষ এক চলন্ত লক্ষ্যবস্তু ছিল, কিন্তু সেই মুহূর্তে তার মাথায় কোনো ভয় ছিল না। কেবল অঞ্জলির সাথে কি হয়েছে সেটা জানার এক মরিয়া ব্যাকুলতা ছিল। সে নিজের ইতালীয় জুতো নিয়ে ভেজা কাদার ওপর দিয়ে গাড়ি থেকে নিচে নামল। সে কোনো আওয়াজ না করে দরজা বন্ধ করে দিল এবং পায়ে হেঁটে তার পিছু নিতে শুরু করল। দূরত্ব বজায় রেখে অসমাপ্ত দেওয়ালের ছায়ার সাথে মিশে আর্দ্রতা, পোড়া কাঠ এবং নর্দমার গন্ধ বাতাসে মিশেছিল। বিক্রমের শ্বাস ভারী হয়ে আসছিল।
সে অঞ্জলিকে খাড়া চড়াইয়ের ওপর কষ্টে চলতে দেখল। মাঝে মাঝে শ্বাস নেওয়ার জন্য সে থামছিল। তার হাঁটু ব্যাগগুলোর ওজন বহন করার চেষ্টায় কাঁপছিল, কিন্তু সে থামল না। তার কদমে এক জরুরি ভাব ছিল, এক উগ্র দৃঢ় সংকল্প। অবশেষে অঞ্জলি পুরো মহল্লার সবচেয়ে খারাপ ঘরটির সামনে থামল। এটি একটি ছোট কাঠামো ছিল, যা মাটির ভেতরে প্রায় দেবে গিয়েছিল। দরজাটি একটি ভাঙা টিনের চাদরের চেয়ে বেশি কিছু ছিল না, যাকে একটি পাতলা চেন দিয়ে আটকানো হয়েছিল। এক উষ্ণ, হলুদ এবং খুব হালকা আলো দরজার ফোকর দিয়ে চুইয়ে আসছিল। বিক্রম একটি কংক্রিটের ব্লকের দেওয়ালের পেছনে প্রায় 10 মিটার দূরে লুকিয়ে পড়ল। তার হৃদয় এত জোরে ধরফড় করছিল যে তার বুকে ব্যথা করছিল। সে অঞ্জলিকে দেখল। সে ব্যাগগুলো মাটিতে রাখল। সে জলদি নিজের হলুদ দস্তানাগুলো খুলল। তালায় এক মরচে ধরা চাবি ঢুকিয়ে ধাতু তৈরি ভারী দরজাটি ধাক্কা দিল। দরজাটি ধীরে ধীরে খোলার সময় ক্যাচ ক্যাচ শব্দ করল। বিক্রম নিজের শ্বাস থামিয়ে নিল। সে নিজের লুকানোর জায়গা থেকে বাইরে আসতে চাইল। সে তার নাম ধরে চিৎকার করতে চাইল। সে একটি চেক বের করতে চাইল। সে তাকে ওই নরক থেকে বের করে আনার জন্য যা যা করতে পারে তা করতে চাইল। সে তক্ষুনি এক কদম আগে বাড়াল, কথা বলার জন্য মুখ খুলল, কিন্তু তারপর এমন কিছু তাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। ঘরের ভেতরের উষ্ণ আলো অঞ্জলির মুখকে আলোকিত করে দিল, যার ফলে এক আচমকা হাসি, এক বিশুদ্ধ এবং মরিয়া ভালোবাসায় ভরা হাসি ফুটে উঠল, যা তার মুখ থেকে সমস্ত ক্লান্তি মুছে দিল। আমি এসে গেছি আমার ভালোবাসা, অঞ্জলি এক ভাঙা কিন্তু মধুর গলায় ফিসফিস করে বলল। কাঁচা ঘরের ভেতরের অন্ধকার থেকে কিছু ছোট খালি পা দরজার দিকে দৌড়ে এলো। বিক্রম জমে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। আতঙ্ক এবং বিস্ময়ের এক শিহরণ তার শিরদানার ভেতর দিয়ে বয়ে গেল এবং তাকে কাদামাখা মেঝেতে জমিয়ে দিল। দরজার চৌকাঠে অঞ্জলির ইউনিফর্মের পা জড়িয়ে ধরে একটি বাচ্চা দেখা দিল। তার বয়স প্রায় 4 বছর ছিল। সে একটি বাদামি টি শার্ট পরেছিল, যা তার ছোট রোগা শরীরের জন্য অনেক বড় ছিল। কিন্তু বাচ্চার দারিদ্র্য বিক্রমের ফুসফুস থেকে অক্সিজেন কেড়ে নেয়নি। এটা ছিল তার নিজের মুখ। ওই টিনের ছাদওয়ালা ঘরের হালকা আলোয় বিক্রম নিজের চোখ দেখল, নিজের নাক দেখল, সেই একই কালো এবং বিদ্রোহী চুল দেখল যা তার যৌবনে ছিল। বাচ্চাটি জোরে কাশল, এক শুকনো এবং অসুস্থ আওয়াজ যা রাস্তার নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। এরপর সে অঞ্জলির দিকে তাকাল। তুমি কি আমার ওষুধ এনেছ মা? ছোট বাচ্চাটি এক দুর্বল এবং ক্লান্ত গলায় জিজ্ঞেস করল। বিক্রম এক পা পিছিয়ে গেল এবং কংক্রিটের দেওয়ালে জোরে ধাক্কা খেল। এই ধাক্কায় তার দম বেরিয়ে গেল। সে এক কাঁপানো হাত নিজের মুখে রাখল, সেই বিশুদ্ধ আতঙ্ক এবং উপলব্ধির চিৎকারকে চেপে রাখার জন্য, যা তার গলা চিরে বেরিয়ে আসতে চাইছিল। 5 বছর, সে তাকে ঠিক 5 বছর আগে ছেড়ে দিয়েছিল। কোটিপতি সেই মানুষটি যে ফার্মাসিউটিক্যাল বাজারের জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করত, সে ঠান্ডা মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো পৃথিবী যেন তার কাঁধের ওপর ভেঙে পড়ল। ওই অসুস্থ বাচ্চাটি যে চরম দারিদ্র্যে লুকিয়েছিল, সে তার ছেলে ছিল। ঠান্ডা মাটি বিক্রমের ইতালীয় পশমি প্যান্টকে ভিজিয়ে দিল, কিন্তু সে ঠান্ডা অনুভব করল না। সে নিজের পাঁজরের ভেতরে নিজের হৃদয়ের হিংস্র ধড়ফড়ানি ছাড়া আর কিছুই অনুভব করতে পারল না। অন্ধকারে হাঁটু গেড়ে বসে মুম্বাইয়ের বস্তির ঝুপড়িঘরের ভেজা মাটিতে হাত রেখে সে 10 মিটার দূরে চলতে থাকা দৃশ্য থেকে নিজের চোখ সরাতে পারল না। মরচে ধরা ধাতুর দরজাটি এখনও সামান্য খোলা ছিল। হলুদ আলো সেই নারীর ছায়াকে কাটছিল, যাকে সে বাঁচানোর শপথ নিয়েছিল, এবং সেই বাচ্চা, যাকে সে জানত না যে সে পৃথিবীতে আছে। হ্যাঁ আমার ভালোবাসা, মা ওষুধ এনেছে। অঞ্জলি এমন এক গলায় জবাব দিল যা শক্তিশালী হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ক্লান্তিতে ভেঙে পড়ছিল। রোহন আবার কাশল। এটা সাধারণ সর্দির কাশি ছিল না। এটা এক গভীর, ভেজা এবং হৃদয় বিদারক আওয়াজ ছিল, যা দিয়ে তার ছোট শরীরটি পুরোপুরি বেঁকে যেত। অঞ্জলি তক্ষুনি আবর্জনার ব্যাগগুলো ফেলে দিল, নিজের ঘরের শুকনো মাটির মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বাচ্চাটিকে নিজের 2 হাতে জড়িয়ে ধরল। বিক্রম কাদামাখা হাতে নিজের মুখ শক্ত করে চেপে এক ফুপিয়ে কান্না থামিয়ে নিল। রোহনের চোখ ছিল তারই মতো, তার চোয়ালের গঠন, কালো এবং ঘন চুল। এটা ছিল অতীতের আয়নায় নিজেকে দেখা, কিন্তু অত্যন্ত দুর্বল, অপুষ্টিতে ভোগা এবং চরম দারিদ্র্যের মধ্যে। আমার বুকে ব্যথা করছে মা, বাচ্চাটি অঞ্জলির গলায় মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল। সব ঠিক হয়ে যাবে আমার বাচ্চা, সব ঠিক হয়ে যাবে, দেখো আমি কি এনেছি। নিজের লুকানোর জায়গা থেকে বিক্রম মন দিয়ে দেখল।
সে দেখল যে অঞ্জলি কাঁপানো কিন্তু দক্ষ হাতে ওই প্লাস্টিকের ব্যাগটি খুলছিল যা সে রেস্তোরাঁ থেকে বের করেছিল। সে খাবার বের করল না, সে খালি কাঁচের বোতল এবং প্লাস্টিকের টিউবিং বের করেছিল যা সে ফার্মেসির কন্টেনার থেকে বাঁচিয়ে এনেছিল। বিক্রম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেই টাইটান যে মানুষটি অর্ধেক দেশের স্বাস্থ্যের দাম ঠিক করত। সে দেখে আতঙ্কিত হয়ে গেল যে কি হচ্ছিল। অঞ্জলি বোতলগুলোকে এক ছোট টলমলে কাঠের টেবিলের ওপর নিয়ে গেল। মদের এক বোতল বের করল, নতুন সিরিঞ্জ যা সে নিজের সামান্য কিছু টিপস দিয়ে কিনেছিল, এবং ব্যবহার করা টিউবিং ক্লিনিক্যাল নিখুঁততার সাথে ধুয়ে জীবাণুমুক্ত করতে শুরু করল। তারপর সে ৩টি বোতল নিল যা খালি মনে হচ্ছিল। এক পাতলা সুই দিয়ে সে সেগুলোর প্রতিটি থেকে শেষ অবশিষ্ট কয়েক ফোঁটা বের করল। মূল সিরিঞ্জে কোনো ক্রমে ১ মিলিলিটার স্বচ্ছ তরল সংগ্রহ করল। বিক্রম দূরত্ব থেকেও বোতলের লেবেল চিনতে পারল। এটা ছিল পাল কেয়ার ভি, গুরুতর শ্বাসকষ্টের সমস্যার জন্য এক অত্যাধুনিক শিশু চিকিৎসা ওষুধ। এক ওষুধ যার নিজের কোম্পানি বানাত, এক ওষুধ যার দাম সে গত বছর জার্মান মার্জারের আগে মুনাফার অঙ্ক বাড়ানোর জন্য নিজে ৩ গুণ বাড়িয়ে দিয়েছিল। এক চিকিৎসা যার দাম মাসে ৩ লক্ষ টাকারও বেশি ছিল। অঞ্জলি, এক প্রতিভাবান এবং সম্মানিতা নার্স, নিজের স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলছিল এবং জৈব আবর্জনার মধ্যে হাতুড়াত যাতে ধনীদের দ্বারা ফেলে দেওয়া ওষুধের বেঁচে যাওয়া অংশ দিয়ে নিজের ছেলেকে বাঁচিয়ে রাখতে পারে, বিক্রমের ছেলেকে। এসো, এখানে বসো চ্যাম্পিয়ন, সে তাকে বলল, এবং সিরিঞ্জের সাথে যুক্ত একটি হাতে বানানো নেবুলাইজার তৈরি করল। বাচ্চাটি অভিযোগ না করেই আদেশ মানল। সেই রুটিনে অভ্যস্ত ছিল। যেই পুরনো মেশিনটি গুনগুন শব্দে চলতে শুরু করল এবং রোহনের ফুসফুসে বাঁচানো ওষুধ পাম্প করতে লাগল, অঞ্জলি ইটের রংহীন দেওয়ালের সাথে গায়ে লিয়ে ধপাস করে বসে পড়ল। সে চোখ বন্ধ করল এবং পুরো রাতে এই প্রথম এক ফোঁটা চোখের জল পড়তে দিল যা তার নোংরা গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিক্রম চিৎকার করতে চাইল, সে উঠে দাঁড়াতে চাইল, ওই টিনের দরজাটিকে লাথি মেরে ভাঙতে চাইল, নিজের চেক বই বের করতে চাইল এবং ওই রাতেই পুরো হাসপাতাল কিনে নিতে চাইল। সে ওই বাচ্চাটিকে জড়িয়ে ধরতে চাইল এবং তার কাছে এতবার ক্ষমা চাইতে চাইল যে তার গলা বুঝে আসল। সে কংক্রিটের দেওয়ালে সাহায্যে উঠে দাঁড়াল এবং ওই রাতেই তার সাথে থাকতে চাইল। সে ছায়া থেকে বাইরে আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সে থেমে গেল। সে তাকে কি বলবে? নমস্কার অঞ্জলি, আমি দুঃখিত যে আমি তোমাকে ৫ বছর আগে এক সাম্রাজ্যের উত্তরাধিকারীর জন্য ছেড়ে দিয়েছিলাম যখন তুমি আমাকে কিছু জরুরি কথা বলতে চেয়েছিলে। সে তার ঘরে ৫ বছরে তার উপার্জনের চেয়ে বেশি দামে স্যুট পরে ঢুকতে যাচ্ছিল। বিক্রম এক কদম পিছিয়ে অন্ধকারের দিকে সরে গেল। ধাতুর দরজাটি ভেতর থেকে ধীরে ধীরে এক ধাতব শব্দ করে বন্ধ হয়ে গেল। আলোর রেখাটি কেটে গেল এবং তাকে রাস্তার ঠান্ডা ও ভেজা অন্ধকারে একা ফেলে দিল। তাকে পদক্ষেপ নিতে হতো, কিন্তু তাকে বুদ্ধিমত্তার সাথে তা করতে হতো। অঞ্জলির দারিদ্র্যের কোনো মানে হয় না। সে তার প্রজন্মের সেরা নার্স ছিল। তাকে বড় বড় বেসরকারি হাসপাতালে ডাকা হতো। এক রেস্তোরাঁতে বেঁচে যাওয়া খাবার পরিষ্কার করা শুধু খারাপ ভাগ্যের ফল হতে পারে না, এটি একটি গাণিতিক অসম্ভবতা ছিল। কেউ তাকে ধ্বংস করেছিল এবং বিক্রমকে তা খুঁজে বের করতে হতো। কে সেই ব্যক্তি? সে নিজের সাঁজোয়া এসইউভির দিকে ফিরে গেল। তার ইতালীয় জুতো বরবাদ হয়ে গিয়েছিল, তার স্যুট কাদা মাখা ছিল, কিন্তু তার মাথা খুনে গতিতে কাজ করছিল। সে V8 ইঞ্জিন স্টার্ট করল। গর্জন সকালের নিস্তব্ধতাকে ভেঙে দিল। সে নিজের কম্পার্টমেন্ট থেকে নিজের স্যাটেলাইট ফোন বের করল এবং এক এনক্রিপ্টেড নম্বর ডায়াল করল। ২ বার রিং হল। বলুন শ্রী সিংঘানিয়া। অন্যদিকের আওয়াজটি ছিল কর্কশ, পেশাদার এবং তাতে ঘুমের কোনো চিহ্ন ছিল না, ভোর ৩টে হওয়া সত্ত্বেও। রানা, আমার সবকিছু চাই, একেবারে সবকিছু। কার সম্পর্কে শ্রীমান? অঞ্জলি মেহতা, অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন নার্স। আমি জানতে চাই সে গত ৫ বছর কোথায় ছিল, সে কোথায় কাজ করেছে, কে তাকে নিয়োগ করেছে আর কে তাকে বরখাস্ত করেছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মেডিকেল রেকর্ড। আমি জানতে চাই তাকে রুটি কে বেচে আর তার জলের বিল কে নেয়। আমি এটাকে সকাল ৭টার সময় আমার ডেস্কে চাই। আর রানা, হ্যাঁ শ্রীমান, যদি জানতে পারো যে কেউ তাকে ক্ষতি পৌঁছেছে, তবে আমার সেই ব্যক্তির নাম লাল কালিতে চাই। মুম্বাইয়ের সূর্য সিংঘানিয়া কর্পোরেট অফিসের বিশাল কাঁচের জানলায় ধাক্কা মারছিল, কিন্তু ৪০ তলার প্রধান অফিস এক হিমশীতল ঠান্ডায় ডুবেছিল। বিক্রম ১ সেকেন্ডের জন্যও ঘুমোয়নি। সে জানলার সামনে দাঁড়িয়েছিল এবং শহরটাকে পায়ের নিচে দেখছিল, এখনও গতরাতের কাদামাখা স্যুট পরেই। মেহগনি কাঠের দরজাটি তার পেছনে না কড়া নেড়েই খুলে গেল।
ইগনাসিও রানা, এক প্রাক্তন সামরিক গোয়েন্দা অফিসার যে এখন ভারতীয় অভিজাতদের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তিগত গোয়েন্দা হিসেবে কাজ করছে, সে অফিসে প্রবেশ করল। সে একটি কালো চামড়ার ব্রিফকেস ধরেছিল। সে তার বসের এই বিপর্যস্ত রূপ নিয়ে কোনো প্রশ্ন করল না। সে শুধু টাফট গ্লাস ডেস্কের দিকে এগিয়ে গেল এবং এক মোটা ফাইল ধপাস করে রাখল। সেই আওয়াজ অফিসের নিস্তব্ধতায় বুলেটের মতো প্রতিধ্বনিত হল। এটা খুঁজে বের করা কঠিন ছিল শ্রীসিংহানিয়া। রানা নিজের হাত ভাঁজ করতে করতে বলল, কেউ এই মহিলাকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে। তারা তাকে মারতে চায়নি, তারা এটা নিশ্চিত করতে চেয়েছিল যে সে যেন বেঁচে না থাকতে পারে। বিক্রম ধীরে ধীরে ঘুরল। তার চোখ লাল ছিল। সে ডেস্কের দিকে গেল এবং ফাইলটি খুলল। প্রথম পাতাটি ছিল অঞ্জলির 5 বছর আগে তোলা এক ছবি। সে তার নিখুঁত সাদা ইউনিফর্মে হাসছিল। দ্বিতীয় পাতা গতকাল তোলা একটি ছবি ছিল। অঞ্জলি রেস্তোরাঁর সার্ভিস লেন থেকে আবর্জনা ভর্তি প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাইরে বেরোচ্ছিল। এই বৈপরীত্য বিক্রমের বুকে সরাসরি আঘাত করল। ব্যাখ্যা করো, বিক্রম কর্কশ গলায় আদেশ দিল। অঞ্জলি মেহতা নিজের কেরিয়ার ছেড়ে দেয়নি শ্রীমান, তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ঠিক 4 বছর 11 মাস আগে। বিক্রম তক্ষুনি মনে মনে হিসাব করে নিল। ঠিক 1 মাস পর যখন সে অঞ্জলিকে ছেড়ে দিয়েছিল এবং পারিবারিক ব্যবসার সংযুক্তিকরণ মজবুত করতে মীরাকে বিয়ে করেছিল। কেন? সে আদালতের মোহর এবং নোটারি করা নথিপত্রে ঠাসা পাতাগুলো উল্টে জানতে চাইল। তার ওপর অ্যাপোলো হাসপাতালের ভেতরে গুরুতর চিকিৎসা সংক্রান্ত গাফিলতি এবং মাদকদ্রব্য চুরির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলো ছিল নৃশংস। রেকর্ড অনুযায়ী সে কালোবাজারে বিক্রি করার জন্য ইনভেন্টরি থেকে মরফিন এবং অত্যন্ত দামি শিশুদের ওষুধ চুরি করেছিল। সে রেকর্ড বদলে দিয়েছিল এবং রোগীদের জীবন ঝুঁকিতে ফেলেছিল। বিক্রম নিজের মুঠি দিয়ে ডেস্কে থাকা ক্রিস্টালের ওপর এত জোরে আঘাত করল যে টেবিলটি কেঁপে উঠল। এটা মিথ্যা! সে অনিয়ন্ত্রিত রাগে শব্দগুলো থুথু ছিটানোর মতো করে গর্জে উঠল। অঞ্জলি এমনটা কখনোই করবে না। ওর পেশাই ছিল ওর জীবন। কোনো রোগীর একটা ট্যাবলেট চুরি করার আগে ও না খেয়ে মরে যাওয়া পছন্দ করবে। আমি জানি শ্রীমান, রানা ক্লিনিক্যাল ঠান্ডা মাথায় জবাব দিল। বিক্রমের রাগের বিস্ফোরণে সে বিন্দুমাত্র বিচলিত হল না। এমনকি মেডিকেল বোর্ডও জানত। সেই সময় কোনো পোক্ত প্রমাণ ছিল না। তারা মামলাটি খারিজ করে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ হস্তক্ষেপ করল। বিক্রম জমে গেল। তার গলা দিয়ে ঠান্ডা ঘামের একটি ফোঁটা গড়িয়ে পড়ল। সে গোয়েন্দার দিকে তাকাল। কে? রানা হাত বাড়িয়ে ফাইলের নিচের অংশ থেকে একটি নথি নিল এবং সেটা ডেস্কের ওপর এগিয়ে দিল। এটি অ্যাপোলো হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত অ্যাকাউন্টে 5 কোটি টাকার একটি আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার ছিল, যার তারিখ ঠিক সেই দিনই ছিল যেদিন অঞ্জলির মেডিকেল লাইসেন্স চিরতরে বাতিল করে দেওয়া হয়েছিল। টাকা পাঠানো ব্যক্তির নাম ব্যাংকের নথিতে স্পষ্ট করে ছাপা ছিল, কাপুর ফ্যামিলি ট্রাস্ট। বিক্রমের ফুসফুস থেকে যেন হাওয়া বেরিয়ে গেল। তার চারপাশের পৃথিবী ঘুরতে লাগল। কাপুর তার স্ত্রীর প্রথম নাম, মীরা তার বর্তমান স্ত্রী। শ্রীমতী মীরা কাপুর সিংঘানিয়া সেই সময় ওই ট্রাস্টটি পরিচালনা করতেন। রানা এমনভাবে বলে চলল যেন সে আবহাওয়ার খবর পড়ছে। কিন্তু এটাই সব নয়। শ্রীমতী মেহতা সরকারি হাসপাতাল, ছোট ক্লিনিক, এমনকি মহল্লার ফার্মেসিতেও কাজ খোঁজার চেষ্টা করেছিলেন। প্রতিবার যখনই তিনি কোনো ইন্টারভিউ পেতেন, কাপুর পরিবারের আইনি সংস্থা সেই ক্লিনিকগুলোকে কোটি টাকার মামলার হুমকি দিত, একজন অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য, যদি তারা তাকে নিয়োগ করার সাহস দেখাত। বিক্রম নিজের চামড়ার চেয়ারে ধাপাস করে বসে পড়ল। এই রিপোর্টটি ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো। মীরা শুধু তাকে বরখাস্তই করেনি, বরং তাকে নিয়মতান্ত্রিকভাবে স্বীকার করেছিল। প্রতিটি দরজা বন্ধ করে দিয়েছিল। প্রতিটি সুযোগ কেড়ে নিয়েছিল। তাকে ততক্ষণ পর্যন্ত শ্বাসরোধ করে রেখেছিল যতক্ষণ না দেশের অন্যতম সেরা একজন নার্সের জন্য না খেয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচতে একমাত্র বিকল্প হিসেবে রেস্তোরাঁ থেকে আবর্জনা তোলা বাকি থাকল। কেন? বিক্রম ফিসফিস করে বলল। সে অনুভব করল তার গলা বন্ধ হয়ে আসছে। কেন এমনটা করল? মীরা তো আগেই জিতে গিয়েছিল। আমি তো তাকেই বিয়ে করেছিলাম। ওই অভিশপ্ত ফার্মাসিউটিক্যাল সাম্রাজ্য তো এক হয়ে গিয়েছিল। অঞ্জলি তো কখনোই আমাদের খুঁজে বের করেনি। তাকে এভাবে কেন ধ্বংস করল? আপনি করবেন শ্রীমান। রানা এক মুহূর্তের জন্য চুপ থাকল। তার পাথরের মতো শক্ত মুখেও এক ঝলক প্রকৃত করুণা দেখা দিল। সে রিপোর্টের শেষ পাতাটি উল্টাল। এটি একটি ছোট শহরতলির ক্লিনিকের 4-5 বছর পুরনো জরুরি চিকিৎসা রেকর্ড ছিল, একটি জন্ম শংসাপত্র। কারণ শ্রীমতী মেহতা একা ছিলেন না যখন আপনি তাকে ছেড়ে দিয়েছিলেন শ্রীসিংঘানিয়া। রানা খুব নিচু গলায় বলল, শ্রীমতী মীরা সেটা খুঁজে বের করেছিলেন, যা আপনি স্পষ্টত এড়িয়ে গিয়েছিলেন। অঞ্জলি মেহতা গর্ভবতী ছিলেন এবং কাপুর পরিবার কখনোই কোনো জারজ সন্তানকে তাদের উত্তরাধিকার এবং ওই ফার্মাসিউটিক্যাল একচেটিয়া ব্যবসার পূর্ণ নিয়ন্ত্রণকে বিপন্ন করার সুযোগ দেবে না, যা তারা আপনার সাথে মিলে তৈরি করছিল। 40 তলার ওই ঘরে পুরোপুরি নিস্তব্ধতা ছেয়ে গেল।
এক বধির করে দেওয়া নীরবতা। বিক্রম কাঁপানো হাতে জন্ম শংসাপত্রটি তুলে নিল। তার ওপর কালো কালিতে ছাপা ছিল নবজাতকের নাম রোহন মেহতা। বাবার নাম যেখানে থাকার কথা ছিল সেই জায়গাটি যন্ত্রণাদায়কভাবে ফাঁকা ছিল। বিক্রম চোখ বন্ধ করল এবং রোহনের ছবি, তার অন্ধকারের ঘরের ভেতর কাশির শব্দ আর মেডিকেল আবর্জনা দিয়ে বানানো ওই নেবুলাইজারের দৃশ্যটি তাকে মালগাড়ির মতো শক্তি নিয়ে ধাক্কা দিল। তার ছেলে ওই পুরো কাঁচ আর স্টিলের সাম্রাজ্যের বৈধ উত্তরাধিকারী, যে সিংহাসনে সে বসেছিল। তার স্ত্রী সব জানত। তার স্ত্রী সেই নারীর দারিদ্র্যকে অর্থায়ন করেছিল যাকে সে ভালোবাসত, যাতে তার নিজের ছেলেকেই জীবন্ত কবর দেওয়া যায়। বিক্রম চোখ খুলল। মাঝরাত থেকে তাকে ঘিরে থাকা পক্ষাঘাতগ্রস্ত অপরাধবোধ পুরোপুরি গায়েব হয়ে গেল। তার জায়গায় এক গভীর আগুন, এক খুনি এবং হিসেবি ক্রোধ তার শরীরের প্রতিটি কোষে রাজত্ব করতে শুরু করল। সে দাঁড়িয়ে পড়ল। তার অঙ্গভঙ্গি বদলে গেল। সে এখন আর কোনো পরাজিত ব্যবসায়ী ছিল না। সে ছিল একজন শিকারী, যে নিজের তৈরি করা সাম্রাজ্যকেই তছনছ করে দিতে যাচ্ছিল। রানা, বিক্রম এত ঠান্ডা গলায় বলল যে তার নরককেও জমিয়ে দেবে। শ্রীমান, আমার সমস্ত মিটিং বাতিল করে দাও। মীরার সাথে যৌথ যে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আছে তা ফ্রিজ করে দাও। তার ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ব্লক করে দাও এবং তক্ষুনি সমস্ত সম্পত্তি থেকে তার নাম সরিয়ে দাও। শ্রীমান, এতে কাপুর পরিবারের সাথে আজই আইনি লড়াই শুরু হয়ে যাবে। কোম্পানির শেয়ার পড়ে যাবে। পড়তে দাও। বিক্রম নিজের কাদামাখা কোটের বোতামগুলো শান্তভাবে বন্ধ করতে করতে বলল, আমি ওই পরিবারকে মাঝরাতের আগেই রাস্তায় দেখতে চাই। যদি প্রয়োজন হয় তবে আমি এই কোম্পানিকে তার ভিত পর্যন্ত জ্বালিয়ে দেব। বিক্রম ডেস্ক থেকে নিজের এসইউভির চাবি নিল এবং দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। আপনি কোথায় যাচ্ছেন শ্রীমান? রানা জিজ্ঞেস করল। বিক্রম দরজার ফ্রেমে দাঁড়িয়ে পড়ল। তার চোখে এক উগ্র এবং বিপজ্জনক দৃঢ় সংকল্প জ্বলছিল। একজন রেস্তোরাঁ ম্যানেজারকে খুঁজতে যাচ্ছি, আর তারপর নিজের পরিবারকে ফিরিয়ে আনতে। V8 ইঞ্জিনের গর্জন ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের কাছের দেওয়ালে ধাক্কা খেল। বিক্রম সিংহানিয়া এক উন্মত্ত মানুষের মতো গাড়ি চালাচ্ছিল। সে দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত রাস্তাগুলো পার করল। সে অলিগলি ভালো করে চিনত। ট্রাফিক লাইট এবং গতির সীমা উপেক্ষা করে তার ভারী সাজোয়া এসইউভির টায়ারগুলো রেস্তোরাঁর প্রধান প্রবেশদ্বারের সামনে ব্রেক কষতেই প্রচণ্ড জোরে শব্দ করে উঠল। সে ভ্যালেট পার্কিংয়ের অপেক্ষা করল না। সে গাড়িটি চালু অবস্থায় ছেড়ে দিল, বিলাসবহুল গাড়িগুলোর প্রবেশপথ অবরুদ্ধ করে, এবং মেহগনি কাঠের ভারী দরজাগুলো এত জোরে ধাক্কা দিয়ে খুলল যে কাঁচগুলো কাঁপতে লাগল। রেস্তোরাঁর ভেতরে তখন দুপুরের খাবারের ভিড় ছিল। অফিসার, রাজনীতিক এবং উচ্চবিত্ত সমাজের মহিলারা টেবিলে ঠাসা ছিল, কিন্তু বিক্রম তাদের কাউকে দেখল না। তার নজর এক শিকারীর মতো পুরো জায়গাটা স্ক্যান করছিল, যে তার শিকারকে খুঁজছে। এবং তখনই সে শুনতে পেল। এটি সেই করিডোর থেকে আসছিল যা মেন লাউঞ্জকে রান্নাঘরের সাথে যোগ করে, এক কর্কশ আওয়াজ যা অবজ্ঞা এবং অহংকারে ভরা ছিল। আমি তোমাকে বলেছিলাম যে ছাদের টেবিলগুলো এই কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে না, বোকা মেয়ে, ম্যানেজার চিৎকার করছিল। সে একটি বাদামি স্যুট পরা এবং রাগে লাল হয়ে যাওয়া চেহারার মানুষ ছিল। একবার নিজের দিকে দেখো, তোমাকে দেখে ঘেন্না হয়। তোমার শরীর থেকে রাস্তার গন্ধ বেরোয়। গ্রাহকরা তোমার সাজ পোশাক নিয়ে অভিযোগ করছে। বিক্রম লম্বা এবং ভারী কদমে করিডোরের দিকে এগোল। তার শিরায় রক্ত টকবক করে ফুটছিল। কোণ ঘুরতেই দৃশ্যটি তাকে সিমেন্টের ব্লকের মতো আঘাত করল। অঞ্জলি রান্নাঘরে স্টেনলেস স্টিলের দেওয়ালের সাথে সেটে দাঁড়িয়েছিল। সে সেই একই পুরনো এবং ঘষে যাওয়া ইউনিফর্ম পরেছিল। নোংরা বাসনে ভর্তি একটি ভারী ট্রে সে ধরেছিল। সে নিজের চোখ মাটির দিকে নিবদ্ধ রেখেছিল এবং অপমানজনক নীরবতায় সব দুর্ব্যবহার সহ্য করছিল। কান্নায় ভেঙে না পড়ার জন্য সে দাঁত কামড়েছিল। ম্যানেজার নিজের হাত উঠিয়ে তার মুখের কয়েক সেন্টিমিটার সামনে এক হুমকিসূচক আঙুল নাড়াল। যদি আমি আবার তোমাকে এঁটো থেকে একটা রুটির টুকরো সরাতে দেখি, তবে তুমি আজই বের হয়ে যাবে। তুমি বেরিয়ে যাবে এবং আমি এটা নিশ্চিত করব যে এই শহরে তুমি বাথরুম পরিষ্কার করার কাজও পাবে না। শুনেছ তুমি? আবর্জনা। বিক্রমের হাত ম্যানেজারের স্যুটের কলারের চারদিকে চেপে বসল। এর আগেই সে পরবর্তী চিৎকার করার জন্য শ্বাস নিতে পারত। এক নিষ্ঠুর এবং নির্মম টানে বিক্রম মানুষটিকে পেছনে টেনে নিল। তাকে অঞ্জলির ব্যক্তিগত পরিসর থেকে দূরে সরিয়ে এক ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেটরের ধাতব দরজার সাথে ভয়ানক শক্তি নিয়ে ধাক্কা দিল। সেই ধাক্কার আওয়াজ পুরো রান্নাঘরে প্রতিধ্বনি তুলল। বাসনপত্রের আওয়াজ বন্ধ হয়ে গেল। রাঁধুনিরা নিজের জায়গায় জমে গেল। ম্যানেজার হাঁপাতে হাঁপাতে আতঙ্কে চোখ বড় বড় করে তাকাল, যখন সে দেশের অন্যতম শক্তিশালী একজন মানুষের মুখ চিনতে পারল, যে এখন এক রাগী পশুতে পরিণত হয়েছিল।
শ্রীমান, শ্রী সিংহানিয়া, ম্যানেজার কাঁপতে কাঁপতে বলল। সে ওই লোহার মতো শক্ত ধরা থেকে মুক্তি পাওয়ার বৃথা চেষ্টা করছিল, যা তার দম বন্ধ করে দিচ্ছিল। বিক্রম চিৎকার করল না। তার আওয়াজ খুব নিচু এবং কর্কশ বেরোল। এক মৃত্যুর হুমকির সাথে এত বাস্তবভাবে কাঁপছিল যে রান্নাঘরের বাতাস ভারী হয়ে গেল। ওকে আবার গালি দাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। ওকে আর একটা শব্দও বলো। আমি তো শুধু, ও একজন কর্মচারী। মানুষটি কাঁপতে কাঁপতে অজুহাত দেওয়ার চেষ্টা করল। ও তোমার কর্মচারী ছিল। বিক্রম তাকে মাঝপথেই থামিয়ে দিল। নিজের ধরাটা সে এত শক্ত করল যে ম্যানেজারের মুখ বেগুনি হতে লাগল। আমি এই পুরো অট্টালিকাটা কিনে নিয়েছি, যার মধ্যে এই অভিশপ্ত রেস্তোরাঁটাও অন্তর্ভুক্ত আছে। তোমার কাছে ঠিক 3 মিনিট সময় আছে আমার এই সম্পত্তি থেকে দাফা হওয়ার জন্য। এর আগে যে আমি আমার সুরক্ষা দলকে ডাকি এবং তারা তোমাকে টেনে হিঁচড়ে ওই নোংরা গলি দিয়ে বাইরে বের করে দেয়। আর বিশ্বাস করো, আমি এটা নিশ্চিত করব যে তুমি তোমার এই নগণ্য জীবনে আর একটা ছোট ধাবাও চালাতে পারবে না। বেরিয়ে যাও। বিক্রম তাকে এক প্রচণ্ড ধাক্কা দিয়ে ছেড়ে দিল। ম্যানেজার টালমাটাল হয়ে হাঁটুর ওপর পড়ে গেল। সে টলতে টলতে উঠে দাঁড়াল এবং লাশের মতো ফ্যাকাশে হয়ে এমার্জেন্সি এক্সিটের দিকে দৌড়ে পালাল। রান্নাঘরে এখন পিনপতন নীরবতা, কেউ শ্বাস নিচ্ছিল না। বিক্রম ধীরে ধীরে ঘুরল। তার বুক জোরে ওঠানামা করছিল। সে আশা করছিল সেই নারীর চোখে এক স্বস্তির দৃষ্টি দেখতে, যাকে সে মাত্র বাঁচাল। কিন্তু অঞ্জলি তাকে কৃতজ্ঞতার সাথে দেখছিল না। নোংরা বাসনের ট্রেটি মাটির ওপর পড়ে গিয়েছিল, যার ফলে চীনামাটির থালাগুলো হাজার হাজার টুকরোয় ভেঙে গিয়েছিল। অঞ্জলি তাকে বড় বড় চোখে দেখছিল, কিন্তু তাতে কোনো বিস্ময় ছিল না। ছিল শুধু এক বিশুদ্ধ, আদিম এবং ভেতর থেকে আসা আতঙ্ক। সে এক কদম পেছনে সরে গেল। ভাঙা কাচের উপর পা পড়লেও তার কোনো পরোয়া ছিল না। তার শ্বাস ছিল দ্রুত এবং অনিয়মিত। অঞ্জলি, বিক্রম ফিসফিস করে তার দিকে এক কাঁপানো হাত বাড়াল। 1 সেকেন্ড আগে সে যে সমস্ত শক্তি এবং ক্রোধ দেখিয়েছিল তা পুরোপুরি উধাও হয়ে গেল। অঞ্জলি, প্লিজ। তার ঠোঁট থেকে শুধু না শব্দটা বের হল। এক আতঙ্কে ভরা অস্বীকার। সে ঘুরে দৌড়ে পালাল। সে সার্ভিসের ভারী ডবল দরজা ধাক্কা দিয়ে খুলে পেছনের গলির দিকে দৌড়ে চলে গেল। অঞ্জলি, থামো! বিক্রম তার পেছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করল। দুপুরের কাঠফাটা রোদ গলির পিচ রাস্তার উপর পড়ছিল এবং বাতাসে আবর্জনা ও আর্দ্রতার গন্ধ মেশেছিল। বিক্রম ধাঁধিয়ে যাওয়া আলোর মধ্যে বাইরে এলো এবং তাকে কয়েক মিটার দূরে দেখতে পেল। সে তার পুরনো সাইকেলের মরচে ধরা তালাটি মরিয়া হয়ে খোলার চেষ্টা করছিল। বিক্রম 3 লাফে তার কাছে পৌঁছে গেল। সে তার হাতটি খুব সাবধানে ধরল, তাকে ভেঙে ফেলার ভয়ে। আমাকে ছেড়ে দাও! অঞ্জলি এক বুকচিরা শক্তি নিয়ে চিৎকার করে উঠল। সে এক খাঁচায় বন্দি সিংহীর রাগের সাথে ঘুরল এবং নিজের অবশিষ্ট শক্তি দিয়ে 2 হাতে তাকে বুকের ওপর ধাক্কা দিল। বিক্রম টালমাটাল হয়ে পেছনে সরে গেল। তার প্রতিক্রিয়ার তীব্রতায় সে স্তম্ভিত হয়ে গেল। আমাকে ছুঁয়ো না! আমাকে ছোঁয়ার সাহস করবে না! সে ঘামে ভেজা অবস্থায় এবং গাল বেয়ে রাগ ও যন্ত্রণার জল ফেলতে ফেলতে চিৎকার করছিল। তুমি কেন এলে? আমাকে অপমান করার জন্য? আমি কতটা নিচে নেমে গেছি তা দেখার জন্য? তুমি তো দেখে নিলে আমি কি হয়ে গেছি। এখন যাও। অঞ্জলি, আমার কথা শোনো। ভগবানের দোহাই, আমি সব জানি। আমি গত রাতে তোমার বাড়িতে গিয়েছিলাম। আমি তোমার পিছু নিয়েছিলাম। আমি বাচ্চাটাকে দেখেছি। শব্দগুলো যেন বুলেটের মতো ছিল। অঞ্জলি পুরোপুরি জমে গেল। তার মুখ থেকে সমস্ত রং উড়ে গেল। তার হলুদ প্লাস্টিকের দস্তানা পরা হাতগুলো শরীরের পাশে ঝুলে পড়ল। সে অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে লাগল। সে কথা বলার জন্য মুখ খুলল, কিন্তু তার ফুসফুসে বাতাস পৌঁছাচ্ছিল না। আমি ওকে দেখেছি অঞ্জলি, বিক্রম এক ভাঙা গলায় বলে চলল। খুব সাবধানে তার দিকে এক কদম এগিয়ে আসল, যখন তার নিজের চোখে যন্ত্রণার জল ভরে আসছিল। আমি দেখেছি তুমি সিরিঞ্জ দিয়ে কি করো। আমি সেই ওষুধ দেখেছি যা তুমি বের করো। আমি দেখেছি আমার নিজের কোম্পানি কিভাবে ওই বাচ্চার জীবন কেড়ে নিচ্ছে। আমি তোমার মেডিকেল অযোগ্যতা সম্পর্কে জানি। আমি ওই মৃত অ্যাপোলো হাসপাতাল সম্পর্কে জানি। আমি জানি যে মীরা। অঞ্জলি চোখ বন্ধ করে নিল এবং এক চাপা কান্না বের করল, যা বিক্রমের বুক চিরে দিল। সে নিজের নোংরা হাত দিয়ে মুখ ঠেকে নিল এবং গলির ইটের দেওয়ালে হেলান দিয়ে ধসে বসে পড়ল। সে এখন আর কোনো রাগী সিংহী ছিল না। সে ছিল এক বিধ্বস্ত নারী, এক যুদ্ধ করতে করতে হাড় পর্যন্ত ক্লান্ত হয়ে যাওয়া মানুষ, যে 5 বছর ধরে একাকী অন্ধকারের সাথে লড়াই করছে। বিক্রম কাছে এলো, দূরত্ব কমিয়ে তার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে থামল। সে তাকে জড়িয়ে ধরতে চাইল। তাকে পৃথিবীর হাত থেকে আড়াল করতে চাইল, কিন্তু সে জানত তার এই অধিকার নেই। সে তার সাথে যা করেছে তারপর তো নয়।
আমাকে ক্ষমা করো, বিক্রম ফিসফিস করে বলল, এবং নিজের পুরো প্রাপ্তবয়স্ক জীবনে এই প্রথম এক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা মানুষ অন্য কারো সামনে ভেঙে পড়ে কাঁদল। ওহ, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না। আমি আমার জীবনের দিব্যি দিচ্ছি অঞ্জলি। আমি জানতাম না যে ও তোমাকে ধ্বংস করে দিয়েছিল। আমি জানতাম না যে তোমার লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে। অঞ্জলি ধীরে ধীরে মুখ তুলল। তার লাল এবং ফোলা চোখ দিয়ে সে তাকে এক ঠান্ডা ও গভীর ঘৃণা নিয়ে দেখল, যা বিক্রমের রক্তকে জমিয়ে দিল। আর তোমার এই ক্ষমার কী মূল্য বিক্রম? সে বিষ ভরা গলায় থুতু ছিটানোর মতো করে বলল, তোমার ক্ষমা আমার ছেলের ওষুধ কিনে দেয় না, তোমার ক্ষমা ওর জ্বর কমায় না, তোমার ক্ষমা ওই রাতগুলোকে মুছে দেয় না যখন আমাকে রাস্তায় আতঙ্কে মরতে মরতে ঘুমোতে হয়েছে, কারণ তোমার স্থির গুন্ডারা আমাকে স্বীকার করছিল। বিক্রমের মনে হল পৃথিবীর ভারসাম্য বিগড়ে যাচ্ছে। কোন গুন্ডারা? সে পেটের ভেতরে এক শূন্যতা অনুভব করে জিজ্ঞেস করল, অঞ্জলি, আমাকে সত্যিটা বলো, ওই বাচ্চাটা যাকে আমি ওই টিনের ঘরে দেখেছি, রোহন? গলির ভেতর নিস্তব্ধতা অসহ্য হয়ে উঠল। কেবল দূরে ট্রাফিকের আওয়াজ এবং দুজনের দ্রুত শ্বাসের শব্দে তা ভাঙছিল। অঞ্জলি তার চোখের দিকে তাকাল। তার বুক প্রচণ্ড জোরে ওঠানামা তুলছিল। হ্যাঁ বিক্রম, সে এক এমন স্পষ্টতার সাথে বলল যা ছুরির মতো কাটছিল। ও তোমারই সন্তান। শব্দগুলো গলির তপ্ত বাতাসে যেন ভারী হয়ে ভাসতে থাকল। নির্ণায়ক শব্দ। ও তোমারই। বিক্রম এক পা পেছনে টলে গেল, সেই নারীর মুখ থেকে আসা নিশ্চিত বার্তা শুনে, যাকে সে ভালোবাসত। এটি ছিল এক বিধ্বংসী ধাক্কা। তার হাঁটু এক সেকেন্ডের জন্য দুর্বল হয়ে গেল। সে নিজের হাত মাথায় নিয়ে নিজের কালো চুলের ভেতরে আঙ্গুল চালাল। সেই ট্র্যাজেডির গভীরতা সে বুঝতে পারছিল না, যা তার নিজের উচ্চাকাঙ্ক্ষা তৈরি করেছিল। একটি ছেলে। তার একটি 4 বছরের ছেলে ছিল। একটি ছেলে যে রংহীন ইট আর টিনের ছাদওয়ালা ঘরে থাকত এবং জৈব আবর্জনা থেকে সংগৃহীত ওষুধে শ্বাস নিত। যখন সে বিলাসবহুল জীবনে তুমি কোটি টাকার প্রাসাদে ঘুমোতে, তুমি আমাকে কেন জানালে না? বিক্রম নিরাশার চরম সীমায় পৌঁছে ভাঙা গলায় জিজ্ঞেস করল। তুমি আমাকে কেন খুঁজে বের করলে না? আমি মীরাকে ছেড়ে দিতাম, আমি ব্যবসার মার্জার বাতিল করে দিতাম, আমি সব কিছু ছেড়ে দিতাম, সব কিছু, যদি তুমি আমাকে জানাতে যে তুমি গর্ভবতী। অঞ্জলি এক তিক্ত শুকনো হাসি হাসল, যাতে রসিকতার কোনো চিহ্ন ছিল না। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম। সে তার চোখের উপর এক ভয়ানক তীব্রতা নিয়ে তাকিয়ে বলল, তোমার কি সেই দিনটার কথা মনে আছে বিক্রম, যেদিন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে? সেই দিন যখন তুমি আমাকে ওই বিলাসবহুল ক্যাফেতে ডেকেছিলে এটা বলার জন্য যে আমাদের প্রেম তোমার পরিবারের কর্পোরেট পরিকল্পনায় খাপ খাচ্ছে না? আমি সেই দিন আমার ব্যাগে প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট নিয়ে গিয়েছিলাম। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে বলতে দিলে না। তুমি আমাকে আবেগের ক্ষতিপূরণ হিসেবে একটা চেক দিলে আর বললে যেন আমি তোমার থেকে দূরে থাকি। সেই স্মৃতি বিক্রমকে চাবুকের মতো আঘাত করল। তার যৌবনের অহংকার, যে শীতলতা নিয়ে সে অঞ্জলির সাথে ব্যবহার করেছিল যাতে নিজের বাবাকে দেখাতে পারে যে সে একজন নির্মম নেতা হতে পারে, সে সেই মুহূর্তে নিজেকে যতটা ঘৃণা করল তা সে আগে কখনো কাউকে করেনি। তবুও আমি কয়েক সপ্তাহ পর তোমাকে খোঁজার চেষ্টা করেছিলাম, অঞ্জলি বলে চলল। তার গলা দমে থাকার আগে কাঁপছিল। আমি তোমার অফিসে গিয়েছিলাম। আমি তোমার ওই কাচের কর্পোরেট অফিসে গিয়েছিলাম। গার্ডরা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি এবং সেই দিন বিকেলেই আমাকে আটকে দেওয়া হয়েছিল। বিক্রম হঠাৎ উপরের দিকে তাকাল। তার চোখে আবার আতঙ্ক ফিরে এলো। তোমাকে কে আটকেছিল? অঞ্জলি নিজেকে জড়িয়ে ধরল, যেন গলির ওই দম বন্ধ করা গরম হঠাৎ বরফে পরিণত হয়েছে। তার নজর ইঁটের দেওয়ালে হারিয়ে গেল। সেই দুঃস্বপ্নকে সে আবার নতুন করে বাঁচছিল, যা তাকে অতল গহ্বরে ঠেলে দিয়েছিল। তোমার গাড়ির মতোই একটা কালো এসইউভি, যাতে কোনো নাম্বার প্লেট ছিল না। ওরা অ্যাপোলো হাসপাতালে আমার শিফট শেষ হওয়ার পর আমার রাস্তা আটকে দিয়েছিল। স্যুট পরা দুজন লোক নিচে নামল। ওরা আমাকে জোর করে পেছনে বসাল। বিক্রম শ্বাস নেওয়া বন্ধ করে দিল। তার মুঠি এত শক্ত হয়ে গেল যে হাতের গাঁটগুলো সাদা হয়ে গেল। মীরা ভেতরে বসেছিল, অঞ্জলি বলল, এবং নামটা যেন বিষের মতো থুথু দিয়ে ছিটকে বেরোল। ও একটা নিখুঁত ডিজাইনার ড্রেস পরেছিল, চোখে গাঢ় চশমা আর মুখে একটা হাসি যা আমার পেট মোচড় দিয়ে দিয়েছিল। ও বাচ্চার ব্যাপারে জানত। ওর কাছে একটা ব্যক্তিগত মেডিকেল রিপোর্ট ছিল, যার অনুমতি আমি কখনো দিইনি, আর ওর কাছে একটা বন্দুক ছিল। বিক্রমের বুক ধরফর করা বন্ধ হয়ে গেল।
ওদের মধ্যে একজন লোক আমার হাত চেপে ধরল। সে নিচু গলায় বলে চলল, স্মৃতির আতঙ্কে আটকে গিয়ে। মীরা একটা ছোট রূপোলি পিস্তল বের করল। ও সেটা সরাসরি আমার পেটের উপর রাখল, ঠিক সেই জায়গায় যেখানে আমার ছেলে বড় হচ্ছিল, তোমার ছেলে বিক্রম। আরও আমার চোখের দিকে তাকিয়ে কোনো চিৎকার না করেই বলল যে আমি যদি কখনো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যদি কখনো তোমার জগতের ত্রিসীমানায় শ্বাস নিই বা উল্লেখ করি যে এই সন্তান তোমার, তবেও আমাকে মারবে না। ও বলল যে ও বাচ্চার জন্মের জন্য অপেক্ষা করবে আর তারপর আমার সামনেই তাকে ডুবিয়ে মারবে, যাতে আমি আমার বাকি জীবন সেই দৃশ্য নিয়ে বেঁচে থাকতে পারি। এক গভীর কালো এবং আদিম গর্জন বিক্রমের বুকের গভীর থেকে বেরিয়ে আসল। এটি কোনো মানুষের আওয়াজ ছিল না, এটি ছিল এমন একজন মানুষের আওয়াজ যার আত্মা এইমাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তার নিজের স্ত্রীর ছবি, অঞ্জলির গর্ভবতী পেটে বন্দুক তাক করে থাকার দৃশ্যটি তার রক্তকে এক খুনি ঘৃণায় জ্বালিয়ে দিল। মীরা পরের মাসেই আমার মেডিকেল লাইসেন্স কেড়ে নিল, অঞ্জলি বলে চলল। চোখের জল এখন অঝরে বইছিল, কিন্তু সে তার নজর সরাল না। আমার উপর চুরির অপবাদ দেওয়া হলো, আমাকে পেশা থেকে বের করে দেওয়া হলো। যখন আমি একজন সরকারি উকিল খোঁজার চেষ্টা করলাম, তখন তারা আমার বাড়িওয়ালাকে প্রাণনাশের হুমকি দিল এবং আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আমাকে 8 মাসের গর্ভবতী অবস্থায় এটিএমের ভেতর শুতে হয়েছে। আমাকে রোহনকে ব্রিজের নিচে লুকিয়ে রাখতে হয়েছিল, যখনও সময়ের হাতে জন্ম নিয়েছিল। এই সব কিছু শুধু এই জন্য, কারণ কাপুরের উত্তরাধিকারিণী চায়নি যে কোনো জারজ সন্তান কোম্পানির নাম খারাপ করুক। বিক্রম গলির নোংরা ফুটপাথের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার এখন নিজের স্যুট, নিজের মর্যাদা বা নিজের অভিশপ্ত অহংকারের কোনো পরোয়া ছিল না। সে অঞ্জলির পা জড়িয়ে ধরল এবং কাঁপানো গলায় তার ঘষে যাওয়া প্যান্টে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিক্রম পুরোপুরি ভেঙে পড়ে আর্তনাদ করছিল। তার সিদ্ধান্তের বোঝা, স্বার্থপরতা, অন্ধত্ব সবকিছু তাকে পিষে ফেলছিল। অঞ্জলি তাকে আদর করল না বা জড়িয়ে ধরল না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল এবং ওই মানুষটির কাঁধের ওপর দিয়ে তাকিয়ে রইল, যে একসময় তার জীবনের ভালোবাসা ছিল, কিন্তু এখন গলির মেঝেতে এক ভেঙে পড়া খোলস হয়ে পড়ে আছে। আমি আমার আত্মসম্মান বিসর্জন দিয়েছি বিক্রম, সে এক গম্ভীর শীতলতায় বলল। আমি ওদের আমাকে পিষে ফেলতে দিয়েছি। আমি টেবিল পরিষ্কার করি, আবর্জনা তুলি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বের করি, যাতে রোহন আর একটা দিন শ্বাস নিতে পারে। আমি ওকে বাঁচিয়ে রাখার জন্য নরকের সাথে সওদা করেছি, পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকেছি, যেখানে মীরা ওকে খুঁজে পাবে না। অঞ্জলি এক কদম পিছিয়ে গেল এবং বিক্রমকে তার পা ছেড়ে দিতে বাধ্য করল। সে ওপর থেকে তার দিকে তাকাল নির্মমভাবে। তাই আমি তোমাকে চলে যেতে বলছি বিক্রম। আমাদের তোমাকে প্রয়োজন নেই, আমাদের কখনো তোমার প্রয়োজন পড়েনি। তোমার এখানে উপস্থিতি আমার ছেলের জন্য মৃত্যুদণ্ড। যদি মীরা জানতে পারে যে তুমি আমাদের খুঁজে পেয়েছ, তবে ও ওর কথা রাখবে, আর আমি তোমাকে তোমার ওই মার্বেলের কবরস্থানে আমার ছেলেকে কবর দিতে দেব না। অঞ্জলি ঘুরে দাঁড়াল, নিজের পুরনো সাইকেলের হ্যান্ডেল ধরল এবং দ্রুত রাস্তার দিকে হাঁটতে শুরু করল, তাকে পেছনে ফেলে। অঞ্জলি, থামো। বিক্রম টলতে টলতে মাটি থেকে উঠে দাঁড়াল। তার চোখে এখন আর জল ছিল না, এখন তাতে ছিল এমন একজন মানুষের ঠান্ডা এবং ঘাতক চমক যে পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে প্রস্তুত। আমি যাব না, ও আমার ছেলে, আর আমি রোহনের জীবনের কসম খেয়ে বলছি যে আমি মীরাকে বরবাদ করে দেব। আমি কাপুর পরিবারকে শিকড় থেকে উপড়ে ফেলব। অঞ্জলি গলির মোড়ে থামল। সে ঘুরল না, শুধু সামান্য মাথা ঘুরিয়ে তার শেষ কথাগুলো বলল। রোহনের কাছে বেশি সময় নেই বিক্রম। মেয়াদোত্তীর্ণ ওষুধ এখন আর ওর উপর কাজ করছে না। ওর ফুসফুস বিকল হয়ে যাচ্ছে। তোমার কোটিপতি সুলভ প্রতিশোধ নিজের কাছেই রাখো। আমি শুধু চাই আমার ছেলে শ্বাস নিক। আর কিছু না বলে অঞ্জলি পথচারী এবং শহরের ট্রাফিকের ভিড়ে হারিয়ে গেল, বিক্রমকে গলির ছায়ায় একা ফেলে রেখে। কোটিপতি মানুষটি কিছু সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। নিরাশা এক ঠান্ডা এবং পূর্ণ স্পষ্টতায় পরিণত হল। সে তার ছেঁড়া স্যুটের ভেতরের পকেট থেকে নিজের স্যাটেলাইট ফোন বের করল। স্ক্রিনটি চোখের জল আর ধুলোয় মাখা ছিল। সে আবার রানা, তার গোয়েন্দা ও সুরক্ষা প্রধানের নম্বর ডায়াল করল। রানা, বিক্রম এমন এক গলায় বলল যাতে আলোচনার কোনো সুযোগ ছিল না। হেলিকপ্টার প্রস্তুত করো। আমার একটা ট্যাকটিক্যাল মেডিকেল সুরক্ষা টিম চাই।
এবং কাপুর সিংহানিয়া ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর বোর্ডের সাথে যোগাযোগ করো। তাদের বলো যে চেয়ারম্যান আজ রাতে প্রাসাদে এক জরুরি বৈঠক ডেকেছেন। এজেন্ডা কি শ্রীমান? রানা তার বসের মারাত্মক টানটান গলা অনুভব করে জিজ্ঞেস করল। বিক্রম গলির সেই প্রান্তের দিকে তাকালো যেখানে অঞ্জলি মিলিয়ে গিয়েছিল। পূর্ণ যুদ্ধ। সিংহানিয়া প্রাসাদের লোহার কারুকাজ করা দরজাগুলো নিঃশব্দে খুলে গেল। সাজোয়া এসইউভি পূর্ণ গতিতে ভেতরে ঢুকল। রাস্তার সাদা নুড়ি পাথর পিষে দিয়ে ইতালীয় মার্বেলের ফাউন্টেন থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে গিয়ে থামল। বিক্রম ইঞ্জিনের শব্দ পুরোপুরি বন্ধ হওয়ার আগেই গাড়ি থেকে নিচে নেমে পড়ল। সে সশস্ত্র সুরক্ষাকর্মীদের উপেক্ষা করল যারা তাকে বিভ্রান্ত হয়ে দেখছিল। তার স্যুট ইউরোপীয় দর্জির তৈরি এক মাস্টারপিস, এখনও বস্তির কাদা আর গলির ধুলোয় মাখা ছিল। তার চামড়ার জুতো লবির ঝকঝকে গ্রানাইট মেঝের ওপর নোংরা ছাপ রেখে যাচ্ছিল। সে সরাসরি মূল ড্রয়িং রুমের দিকে এগোল। মীরা কাপুর সাদা মখমরের সোফায় বসেছিল। সে পান্না রঙের রেশমি গাউন পরেছিল এবং হাতে একটি ক্রিস্টাল শ্যাম্পেন গ্লাস ধরেছিল যখন সে তার ট্যাবলেটে কোনো এক আর্ট অকশন লিস্ট দেখছিল। ক্রিস্টাল ঝাড়বাতির আলো তার নিখুঁতভাবে খোদাই করা ঠান্ডা এবং অপরিবর্তনীয় মুখটিকে আলোকিত করছিল। ভারী কদমের শব্দ শুনে সে ওপরের দিকে তাকাল। তার অবজ্ঞাপূর্ণ ভঙ্গি তখনই ফুটে উঠল। বিক্রম, ভগবান, তুমি পার্সিয়ান কার্পেটটা বরবাদ করছো? মীরা ধীর এবং একঘেয়ে গলায় বলল, গ্লাসটি না ছেড়ে। তুমি কোথায় ছিলে? তোমার শরীর থেকে লাস্তার গন্ধ আসছে। পরিচারিকাদের বলো এটা তক্ষুনি পরিষ্কার করতে। আমাদের 2 ঘন্টার মধ্যে অ্যাম্বাসেডরের সাথে ডিনার আছে। বিক্রম থামল না। সে টেম্পার্ড গ্লাস কফি টেবিল পর্যন্ত হেঁটে গেল এবং সেই মোটা কালো ফাইলটা ছুঁড়ে মারল যা তার গোয়েন্দা তাকে দিয়েছিল। এই ধাক্কায় মীরার গ্লাসটি ছিটকে গেল এবং শ্যাম্পেন টেবিলের উপর ছড়িয়ে পড়ল। রাতের খাবার বাতিল করা হয়েছে, বিক্রম বলল। তার গলা ছিল এক গভীর ফিসফিসানি, যে কোনো মানবিক আবেগহীন এক জল্লাদের আওয়াজ। মীরা ফাইলটির দিকে তাকাল, তারপর বিক্রমের দিকে। সে বিরক্ত হয়ে এক দীর্ঘশ্বাস ফেলল এবং ট্যাবলেটটি একপাশে রেখে দিল। এটা কি নাটক বিক্রম? যদি এটা জার্মানদের সাথে মার্জারের ব্যাপারে হয় তবে আমি আগে থেকেই আমার বাবার সাথে কথা বলে নিয়েছি এবং আমরা একমত হয়েছি যে সভাপতিত্ব ভাগ করে নেওয়া হবে। তুমি এই সময় কোনো ঝামেলা করবে না। বিক্রম টেবিলের উপর ঝুঁকে পড়ল। নিজের কাদামাখা 2 মুঠি ক্রিস্টালের উপর লেখে নিজের মুখ তার মুখের কাছে নিয়ে আসলো। ফাইলটা খোলো মীরা। তার স্বামীর গলার আওয়াজ আলাদা ছিল। এটি কর্পোরেট চাপ ছিল না। তার চোখে এক ঘাতক অন্ধকার ছিল যা মীরা আগে কখনো দেখেনি। এক মার্জিত এবং ধীর গতির সাথে সে কালো কার্ডবোর্ডের ঢাকনাটি খুলল। রোহনের জন্ম শংসাপত্রের ছবি ঠিক ওপরে ছিল, আর তার পাশে তার ব্যক্তিগত ট্রাস্ট থেকে অ্যাপোলো হাসপাতালের ডিরেক্টরকে ব্যাংক ট্রান্সফারের কপিগুলো ছিল। বিশাল ঘরে এখন পূর্ণ নিস্তব্ধতা। বাইরের ফাউন্টেন থেকে জল পড়ার শব্দ যেন বধির করে দেওয়ার মতো মনে হচ্ছিল। বিক্রম তার স্ত্রীর মুখের প্রতিটি সূক্ষ্ম ভঙ্গি লক্ষ্য করছিল। সে ঘাবড়ে যাওয়ার আশা করেছিল, অস্বীকার করার বা মিথ্যা চোখের জলের আশা করেছিল। কিন্তু মীরা কাপুর শান্তভাবে ফাইলটি বন্ধ করে দিল। সে নিজের আঙুলে লেগে থাকা শ্যাম্পেন পরিষ্কার করার জন্য এক লিনেন ন্যাপকিন নিল এবং সরাসরি তার চোখের দিকে তাকাল। বাহ, এটা খুঁজে বের করতে তোমার 5 বছর লাগলো? আমার মনে হয় তোমার সিকিউরিটি অফিসার খুব একটা দক্ষ নয়। তার কথার উপহাস যেন বুলেটের মতো লাগল। বিক্রম নিজের চোয়াক শক্ত করল যতক্ষণ না তার দাঁত কিরমির করে উঠল। তুমি কি স্বীকার করছো? বিক্রম গর্জে উঠল। তার শিরায় রক্ত টকবক করছিল। তুমি স্বীকার করছো যে তুমি এক নিষ্পাপ নারীর জীবন বরবাদ করে দিয়েছ? তুমি স্বীকার করছো যে তুমি আমার সন্তান পেটে থাকা এক গর্ভবতী মহিলার পেটে বন্দুক তাকিয়েছিলে? মীরা রেশমি গাউন টেনে দাঁড়িয়ে পড়ল। সে পিছিয়ে গেল না। তোমার ছেলে? সে এক রসিকতাহীন শুকনো হাসি হাসল। দয়া করে বিক্রম, ওই জারজ বাচ্চাটা কিছুই নয়। ওটা একটা দুর্বল মানুষের ভুল যে জানত না সে কোথায় দাঁড়িয়ে আছে। যখন আমার পরিবার দেউলিয়া হওয়ার পথে দাঁড়িয়ে থাকা তোমার করুণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, তখন আমরা সেটা এই জন্য করিনি যাতে তুমি এক ক্ষুধার্ত নার্সের সাথে সংসার পাততে শুরু করো। ও আমার রক্ত ছিল। বিক্রম ক্রিস্টাল টেবিলের ওপর এত জোরে আঘাত করল যে মাঝখানে একটা ফাটল দেখা দিল। মীরা চোখের পলকও ফেলল না। ওটা একটা পরজীবী ছিল। সে শ্রেষ্ঠত্বের সাথে চকচক করা চোখে থুতু ফেলার মতো করে বলল, একটা আলগা সুতো, কোম্পানির শেয়ারের জন্য সরাসরি হুমকি। যদি ওই মহিলা মুখ খুলত তবে পাবলিক স্ক্যান্ডাল বা কেলেঙ্কারি ওই মার্জার শুরু হওয়ার আগেই ডুবিয়ে দিত। আমি যা করেছি তা তুমি করার সাহস করতে পারতে না। আমি তোমার জঞ্জাল পরিষ্কার করেছি। আমি আমাদের সাম্রাজ্য রক্ষা করেছি। তোমার উচিত হাঁটু গেড়ে বসে আমাকে ধন্যবাদ জানানো। বিক্রম তার দিকে তাকাল এবং 5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম সে সেই আসল রাক্ষসকে দেখতে পেল যার সাথে সে বিছানা ভাগ করে আসছিল, বরফ আর লোভের এক রাক্ষস। তুমি অসুস্থ,
বিক্রম ধীরে ধীরে সোজা হতে হতে ফিসফিস করে বলল। তার বিস্ফোরক রাগ এক গভীর শান্তিতে পরিণত হয়েছিল। আমি বাস্তববাদী। মীরা হাত ভাঁজ করে জবাব দিল। আর যদি তোমার মনে হয় এই নাটক কিছু বদলে দেবে, তবে তুমি খুব বড় ভুল করছো। বাচ্চাটা এখনও ওর দারিদ্র্যের গর্তে লুকিয়ে আছে। ও এখনও একজন অযোগ্য অপরাধী। আর ডিরেক্টর বোর্ডে আমার হাতে ৪৯% ভোট আছে। যদি তুমি ডিভোর্স নেওয়ার চেষ্টা করো, যদি তুমি ওই আবর্জনাটাকে তোমার ছেলে হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করো, তবে আমি কালই কোম্পানির শেয়ার ডুবিয়ে দেব। আমি তোমাকে রাস্তায় বসিয়ে দেব। বিক্রম চিৎকার করল না, তাকে গালিও দিল না। সে শুধু তার ছেঁড়া প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিল। এখন অনেক দেরি হয়ে গেছে মীরা। মীরা এই প্রথম বিভ্রান্ত হয়ে ভ্রু কোচকাল। তুমি কি বলছো? বিক্রম তার ফোন বের করল এবং তাকে স্ক্রিন দেখালো। একটি ইমেল, পুরো ডিরেক্টর বোর্ড, আন্তর্জাতিক ব্যাংক এবং দেশের ফিনান্সিয়াল মিডিয়াকে পাঠানো হয়েছে। আমি যখন পথে আসছিলাম, রানা ওমেগা অর্ডার কার্যকর করেছে। বিক্রম মীরার মুখ থেকে রং গায়েব হয়ে যাওয়া উপভোগ করতে করতে বলল। আমি কর্পোরেট অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছি। তোমার ট্রাস্টের টাকা আমার বিশেষ নিয়ন্ত্রিত ট্যাক্স হেভেনে সরিয়ে নিয়েছি, আর আমি এইমাত্র অ্যাপোলো হাসপাতালের ডিরেক্টরকে দেওয়া তোমার ঘুষের নথিগুলো প্রেসে লিক করে দিয়েছি। মীরার চোখ বড় বড় হয়ে গেল। আতঙ্ক এখন তার সেই চিনেমাটির মুখোশটি শেষ পর্যন্ত ভেঙে দিল। তুমি পাগল! এটা জালিয়াতি! তুমি কোম্পানি বরবাদ করে দেবে, তুমি নিজেকে বরবাদ করে দেবে। আমি এই কোম্পানি বানিয়েছি, আর আমি তোমাকে একটা পয়সাও ছাড়ার আগে একে ছাই করে পুড়িয়ে দেব। বিক্রম তার দিকে এক কদম এগিয়ে তাকে পিছিয়ে যেতে বাধ্য করতে করতে বলল, তোমার কাছে এখন আর টাকা নেই মীরা, তোমার কাছে এখন আর ক্ষমতা নেই, তোমার কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, তোমার সুরক্ষা কর্মীরা এখন শুধু আমার জন্য কাজ করে। বিক্রম, তুমি এটা করতে পারো না, আমার বাবা তোমাকে আদালতে শেষ করে দেবে। চেষ্টা করতে দাও, তোমার কাছে 10 মিনিট সময় আছে তোমার রেশমি জামা কাপড় গুছিয়ে আমার বাড়ি থেকে দাফা হওয়ার জন্য। ঘড়ির কাঁটা যখন সংকেত দেবে তখনও যদি তুমি এখানে থাকো, তবে আমি রানাকে বলবো তোমাকে টেনে হিঁচড়ে সামনের বাগান দিয়ে বাইরে বের করে দিতে, সেই সব ফটোগ্রাফারদের সামনে যারা আগে থেকেই বাইরে ডেরা গেড়ে বসে আছে। বিক্রম তাকে পিঠ দেখালো, তাকে কাঁপতে থাকা এবং হাঁপাতে থাকা অবস্থায় ছেড়ে দিল। সে সেই তাৎক্ষণিক ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল যা মাত্র তার উপর ভেঙে পড়ল। সে মূল সিঁড়ির দিকে এগিয়ে গেল। যুদ্ধ সবে শুরু হয়েছে, কিন্তু অন্তত সে সাপের মাথাটা কেটে দিয়েছে। এখন কেবল একটা জিনিসই গুরুত্বপূর্ণ, রোহন। প্রাসাদের 3 তলায় বিক্রমের ব্যক্তিগত অফিস অন্ধকারে ডুবেছিল। একমাত্র আলো তার ডেস্কের মনিটর থেকে আসছিল, যেখানে কাপুর সিংঘানিয়া ফার্মাসিউটিক্যালসের শেয়ারের গ্রাফ কেলেঙ্কারি ফাঁস হবার পর দ্রুত নিচে নামতে শুরু করেছিল। বিক্রম তার কাদামাখা কোটটি খুলে ফেলল এবং সেটা মেঝেতে ছুঁড়ে মারল। সে নিজের শার্টের কলারটা আলগা করে নিল। সে দরজা খুলল, অনুভব করল যে বছরের মধ্যে এই প্রথম সে শ্বাস নিতে পারছে। সে নিজের জীবনেই একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু তার কোনো অনুশোচনা ছিল না। সে এক তীব্র জরুরি অবস্থা অনুভব করছিল। সে তার ডেস্কে থাকা ইন্টারকমের বোতাম টিপল। রানা লাইনে আছেন শ্রীমান। সুরক্ষা প্রধানের ধাতব কণ্ঠস্বর তক্ষুনি জবাবে এলো। মীরা চলে গেছে, ও 2 মিনিট আগে ট্যাক্সিতে করে সম্পত্তি ছেড়ে চলে গেছে। শ্রীমান, ড্রাইভারদের ওকে না নেওয়ার আদেশ ছিল। ও হিস্টেরিক্যাল হয়ে গেছে। ওর বাবার উকিলরা এখনই আমাদের লাইনগুলো ভরিয়ে দিচ্ছে, অপরাধমূলক মামলা আর স্থগিতাদেশের হুমকি দিচ্ছে। ওদের উপেক্ষা করো, আমি মামলার পরোয়া করি না। আমি চাই তুমি মুম্বাইয়ের সবথেকে ভালো শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ টিমের খোঁজ করো, ওদের সময় কিনে নাও, ওদের বলো যে আমি ওদের বার্ষিক ফি 3 গুণ দেব। তক্ষুনি ছাদের ওপর হেলিকপ্টার প্রস্তুত করো, আমরা পাহাড়ে যাব। আমি অঞ্জলি আর রোহনকে আজ রাতেই ওই টিনের চালের বাড়ি থেকে বের করে আনব, সেও চাউক বা না চাউক। শ্রীমান, উচ্ছেদ প্রোটোকল। বিক্রমের ব্যক্তিগত সেলফোনের তীব্র আওয়াজ রানাকে মাঝপথেই থামিয়ে দিল। বিক্রম স্ক্রিনের দিকে তাকাল। এটা একটা অজানা নম্বর ছিল। তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে ধরফর করে উঠল। এক শুদ্ধ আতঙ্কের শিহরণ তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। সে কাঁপানো হাতে ফোনটা কানের কাছে ধরল। হ্যালো? অন্যদিকে কোনো সম্ভাষণ ছিল না, কেবল চিকিৎসার অ্যালার্ম, দূর থেকে কান্নার আওয়াজ আর এক জীবাণুমুক্ত প্রতিধ্বনিতে চিৎকার করা কণ্ঠস্বরের বিশৃঙ্খল আওয়াজ ছিল। আর তারপর তার গলা, ভেঙে পড়া, চূর্ণ হয়ে যাওয়া, পুরোপুরি বিধ্বস্ত। বিক্রম! অঞ্জলি ফুপিয়ে উঠল। তার কণ্ঠস্বর ছিল শুদ্ধ নিরাশার এক ক্ষীণ সুতো। বিক্রম এক লাফে উঠে দাঁড়াল, চামড়ার চেয়ারটিকে সজোরে পেছনে ঠেলে দিল। অঞ্জলি, কি হয়েছে? তুমি কোথায়? আমাকে সাহায্য করো, দয়া করে, আমি তোমার কাছে মিনতি করছি বিক্রম, আমাকে সাহায্য করো। অঞ্জলি অনিয়ন্ত্রিত কান্নার মাঝে কথাগুলো টেনে টেনে মিনতি করল। গলিতে সে যে গর্ব বজায় রেখেছিল তা এখন পুরোপুরি উধাও হয়ে গেছে। ও আর শ্বাস নিচ্ছে না, রোহন, ও আর শ্বাস নিচ্ছে না। পুরো পৃথিবী বিক্রম সিংহানিয়ার জন্য থেমে গেল। তার জাঁকজমকপূর্ণ অফিসের দেওয়ালগুলো যেন তার ওপর বন্ধ হয়ে আসছে বলে মনে হল। শ্বাস নিচ্ছে না? এর মানে কি? পরিষ্কার করে বলো। অঞ্জলি, তুমি কোথায়? সেন্ট্রাল জোনের পাবলিক সরকারি হাসপাতালে।
অঞ্জলি কোনো মতে বাক্যগুলো সাজাতে পারছিল। ওষুধ, যে জঙ্গলগুলো আমি রিসাইকেল করেছিলাম সেগুলো দূষিত ছিল। রোহনের এক মারাত্মক অ্যালার্জি রিয়াকশন হয়েছে। ওর ফুসফুস বিকল হয়ে গেছে। ও আমার হাতে মারা যাচ্ছে। বিক্রম, আমার বাচ্চা মারা যাচ্ছে। ওকে মরতে দিও না। শ্রীমান, বিক্রম গর্জে উঠল, অনুভব করল তার বুক যেন ফেটে যাচ্ছে। সে অফিসের দরজার দিকে দৌড়াল। আমি আসছি। ডাক্তারদের বলো ওরা যেন হাল না ছাড়ে। আমি ওকে এক্ষুনি আমার ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে যাচ্ছি। স্থানান্তরের সময় নেই। অঞ্জলি চিৎকার করে উঠল, তার গলা ঘাবড়ে যাওয়ার চোটে ডুবে গেছিল। ও ইনটিউবেটেড, কিন্তু হাসপাতালের ভেন্টিলেটর ঠিকঠাক কাজ করছে না। ওর এখনই শুদ্ধ পালকেয়ারের একটা সরাসরি শিরার ইঞ্জেকশন শট দরকার, নয়তো 15 মিনিটের মধ্যে ওর মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যাবে। ওদের কাছে এখানে সেই ওষুধ নেই। একটা সরকারি হাসপাতালের জন্য ওটা খুব দামি। বিক্রম তার প্রাসাদের করিডোরে জমে গেল। পালকেয়ার, তার নিজের তৈরি ওষুধ, যা সে নিজেই দামি করার আদেশ দিয়েছিল। তার ছেলে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল, কারণ গরিবদের হাসপাতাল সেই মূল্য চোকাতে পারছিল না যা ওই বাচ্চার বাবার দ্বারাই ধার্য করা হয়েছিল। এই বিদ্রুপটি এক শারীরিক এবং মারাত্মক যন্ত্রণার মতো ছিল। আমার কথা শোনো অঞ্জলি, নিজের মনে আমার চোখের দিকে তাকাও। রোহন আজ মরবে না, তুমি কি শুনতে পাচ্ছ? আমি আসছি ওই অভিশপ্ত অ্যাম্পুলগুলো নিয়ে। ডাক্তারদের বলো যদি প্রয়োজন হয় কার্ডিয়াক মাসাজ করে হলে ওকে জীবিত রাখতে। আমি 15 মিনিটের আগেই পৌঁছে যাব। বিক্রম উত্তরের অপেক্ষা না করেই কল কেটে দিল। সে নিজের বাড়ির মার্বেলের করিডোরে একজন পাগলের মধ্যে দৌড়ল, 3টে করে সিঁড়ি টপকে ছাদের দিকে। সে তার স্যাটেলাইট ঘড়ির ইন্টারকমে চাপ দিল। রানা, মেডিকেল টিম বাতিল করো। পাইলটকে বলো হেলিকপ্টারের ইঞ্জিন স্টার্ট করতে, এখনই। হ্যাঁ শ্রীমান, হেলিকপ্টার প্রস্তুত, কিন্তু এয়ারস্পেসের কথা ভুলে যাও। কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্কের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে ফোন করো। আদেশ দাও যেন ওরা 3টে বক্সে শুদ্ধ পালকেয়ার নিয়ে নিচে হেলিপ্যাডে চলে আসে। আমরা ওখানে নামব, শিশিগুলো তুলব আর সরাসরি সরকারি হাসপাতালের ছাদে উড়ে যাব। লাইনে 2 সেকেন্ডের নিস্তব্ধতা ছিল, এক নিস্তব্ধতা যা বিক্রমের কাছে এক মারাত্মক অনন্তকাল বলে মনে হল। শ্রীমান, আমাদের একটা গুরুতর সমস্যা আছে, রানা জবাব দিল। প্রাক্তন সেনা কর্মকর্তার কণ্ঠস্বর সবসময় স্থির থাকলেও এখন অত্যন্ত টানটান আর জরুরি মনে হচ্ছিল। আজ কোনো সমস্যা নেই রানা, আমার ছেলে মারা যাচ্ছে। ল্যাবরেটরিতে আদেশ দাও যেন ওরা ওষুধ বের করে দেয়। আমি পারব না শ্রীমান, আর আপনিও পারবেন না। বিক্রম ছাদে যাওয়ার ভারী স্টিলের দরজাটা ধাক্কা দিয়ে খুলল। হেলিকপ্টারের ব্লেডের তীব্র বাতাস তার মুখে আছড়ে পড়ল, কিন্তু তার সুরক্ষা প্রধানের কথাগুলো তাকে চৌকাঠেই পঙ্গু করে দিল। তুমি কি বলছো রানা? আমি এই কোম্পানির চেয়ারম্যান। এখন আর নন শ্রীমান, রানা টারবাইনের শব্দের ওপর দিয়ে জবাব দিল। কাপুর পরিবারের উকিলরা আমাদের ভাবনার চেয়েও অনেক দ্রুত কাজ করেছে। ওরা এখনই এক কেন্দ্রীয় নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ আপনি আদালতের নির্দেশ ছাড়াই যৌথ সম্পত্তি ফ্রিজ করেছিলেন। মীরা দায়িত্বরত একজন বিচারককে বিশ্বাস করিয়েছে যে আপনি মানসিক অস্থিরতার শিকার এবং এই সংযুক্তিকরণ নষ্ট করার চেষ্টা করছেন। বিক্রমের হৃৎপিণ্ড এত জোরে ধরভর করছিল যে তা পাঁজর ভেঙে ফেলার উপক্রম করছিল। এর আসল মানে কি রানা, বলো? এর মানে বিচারক আপনার সমস্ত অ্যাক্সেস ক্রেডেনশিয়াল ফ্রিজ করে দিয়েছেন। শ্রীমান, কেন্দ্রীয় ল্যাবরেটরির দরজাগুলো এখনই ইলেকট্রনিকভাবে বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের গার্ডদের প্রতি কেন্দ্রীয় আদেশ আছে যেন আপনাকে, আমাকে বা হেলিকপ্টারকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। পালকেয়ার সহ উচ্চ পর্যায়ের সমস্ত ইনভেন্টারি এখন আইনি তালার অধীনে। আমরা যদি ওখানে নামি আর একটাও অ্যাম্পুল বের করার চেষ্টা করি, তবে গার্ডদের গুলি চালানোর নির্দেশ আছে। বিক্রম সেই চকচকে কালো হেলিকপ্টারটির দিকে তাকালো যা তার জন্য অপেক্ষা করছিল। তার টাকা, তার ক্ষমতা, তার যোগাযোগ সবকিছু হাওয়ায় মিলিয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে যখন তার ছেলের প্রাণ তার ওপর নির্ভর করছিল। মীরা তার জন্য এক নিখুঁত জাল বিছিয়েছিল। সে তাকে কেবল আর্থিকভাবে ধ্বংস করতে চায়নি, সে তাকে নিজের ল্যাবরেটরির বাইরে থেকে তাকিয়ে থেকে নিজের ছেলেকে দমবন্ধ হয়ে মরতে দেখার সাজা দিয়েছিল। ঘড়ি চলছিল 13 মিনিট। বিক্রম দাঁতে দাঁত চাপল, তার মুখে রক্তের ধাতব স্বাদ অনুভব করল। পাইলটকে বলো উড়তে। রানা শ্রীমান, আমি আপনাকে সতর্ক করছি, যদি আমরা ল্যাবরেটরিতে নামি তবে ভল্ট ছোঁয়ার আগেই আমাদের গ্রেফতার করা হবে। আমাদের কোনো অধিকার নেই। আমাদের অধিকারের প্রয়োজন নেই রানা। বিক্রম হেলিকপ্টারের দিকে হাঁটতে হাঁটতে বাতাসের ঝড়ের নিচে দাঁড়িয়ে এমন একজন মানুষের দৃষ্টিতে বলল যার হারানোর আর কিছুই নেই। আমাদের মারণ ক্ষমতা চাই। তোমার ট্যাকটিক্যাল টিমকে বলো অস্ত্র লোড করতে। আমরা আমাদের নিজেদের কোম্পানিতেই হামলা করতে যাচ্ছি। টুইন ইঞ্জিন হেলিকপ্টার মুম্বাইয়ের রাতের আকাশকে একটা কালো ব্লেডের মতো চিরে দিচ্ছিল। নিচে শহরের আলো নিয়ন আর ছায়া সমুদ্রে ঝাপসা হয়ে যাচ্ছিল, কিন্তু বিক্রম সিংঘানিয়া জানলার বাইরে তাকাচ্ছিল না। তার চোখ তার কবজি ঘড়ির ক্রোনোগ্রাফের উপর আটকে ছিল। 9 মিনিট। এটাই সেই নির্দিষ্ট সময় যা রোহনের মস্তিষ্ককে অক্সিজেনের অভাবজনিত চিরস্থায়ী ক্ষতি বা ক্লিনিক্যাল ডেথ থেকে বাঁচাতে পারত। আরও জোরে
বিক্রম কমিউনিকেশন হেডসেটের মাধ্যমে চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর টারবাইনের বধির করে দেওয়া শব্দের সাথে পাল্লা দিচ্ছিল। ইঞ্জিন পুরো নিংড়ে নাও, ওগুলো জ্বলে গেলেও আমার পরোয়া নেই। আমরা সীমানায় আছি শ্রীমান, পাইলট ঘামে ভিজে গিয়ে জবাব দিল, যখন সে বিশাল বিমানটিকে আকাশচুম্বী অট্টালিকাগুলো থেকে বাঁচিয়ে চালাচ্ছিল। আমি ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখতে পাচ্ছি, কিন্তু কেন্দ্রীয় ল্যাবরেটরির হেলিপ্যাডের আলো লাল। ওরা এয়ার এক্সক্লুশন প্রোটোকল সক্রিয় করে দিয়েছে। কেবিনের উইন্ডশিল্ডের ভেতর দিয়ে বিক্রম কাঁচ আর কালো স্টিলের সেই বিশাল চত্বর দেখতে পেল, যা তার ফার্মাসিউটিক্যাল সাম্রাজ্যের হৃৎপিণ্ড ছিল। ছাদের উপর স্ট্রোবোস্কোপিক অ্যালার্মগুলো রাগে জ্বলছিল আর নিভছিল, এবং তার থেকেও খারাপ হল জরুরি আলোর নিচে ব্যক্তিগত সুরক্ষার এক ট্যাকটিক্যাল কেম ল্যান্ডিং স্ট্রিপে চারধারে যুদ্ধের ভঙ্গিতে মোতায়েন ছিল। ওদের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, ব্যালিস্টিক হেলমেট আর অ্যাসল্ট রাইফেল ছিল, যা সরাসরি আকাশের দিকে তাক করা ছিল। তার নিজের লোকরাই এখন মীরার কেন্দ্রীয় নির্দেশে কেনা আর নিয়ন্ত্রিত। নামো। বিক্রম সিট বেল্ট খুলতে খুলতে আদেশ দিল। শ্রীমান, আমরা ল্যান্ডিং স্ট্রিপ ছুলে ওদেরকে গুলি চালানোর অধিকার আছে? পাইলট আতঙ্কিত হয়ে চিৎকার করল। রানা বিক্রমের সামনে পেছনের কেবিনে বসেছিল। সে তার কম্প্যাক্ট সাবমেশিন গানটি এক ধাতব ও ঘাতক লেকে কক করল। তার 4 জন এলিট বাহিনীও ঠিক একই সাথে তাই করল। এখনই এটাকে নামাও, নয়তো আমি নিজেই তোমাকে গুলি করব, রানা এক ভয়ানক শীতলতায় বলল। পাইলট থতমত খেয়ে ঢোক গিলল, একটা তীক্ষ্ণ মোড় নিল আর হেলিকপ্টারটিকে নিচে নামিয়ে আনল। ল্যান্ডিং স্কিড অন্য ছাদের কংক্রিটে এত জোরে ধাক্কা খেল যে পুরো কাঠামোটি কেঁপে উঠল। ব্লেড ঘোরার শব্দ থামার আগেই বিক্রম স্লাইডিং দরজা লাথি দিয়ে খুলল আর ছাদে ঝাঁপিয়ে পড়ল। রোটরের বধিয়ে করে দেওয়া ঝড়ের মধ্যে সে জড়িয়ে গেল। ওখানেই থামুন মিস্টার সিংহানিয়া, ক্যাপ্টেন সিং 20 মিটার দূর থেকে মেগাফোনের মাধ্যমে চিৎকার করে উঠল। 1 ডজন লাল লেজার পয়েন্টার তক্ষণু বিক্রমের বুক আর রানার মাথায় আটকে গেল। আমাদের কাছে কেন্দ্রীয় নিষেধাজ্ঞার আদেশ আছে, চত্বর বন্ধ, মঞ্চ থেকে নিচে নামুন আর হাত মাথার ওপর রাখুন। বিক্রম থামল না, সে তার হাত ওঠাল না, সে সেই 12টা রাইফেলের দিকে ভ্রুক্ষেপ করল যা তার বুকের দিকে তাকানো ছিল। সে সরাসরি আগুনের রেখার দিকে হেঁটে গেল, ভারী আর দৃঢ় পদক্ষেপে, যেন কোনো যুদ্ধের দেবতা পাতাল লোকে নেমে আসছে। রানা আর তার টিম তার পাশে এগিয়ে এলো, অস্ত্র উঁচিয়ে এক অভেদ্য মানব ঢাল তৈরি করল। নিজেদেরই কর্পোরেট ছাদের ওপর এক নরসংহার শুরু করার জন্য ওরা প্রস্তুত ছিল। গুলি চালাও যদি সাহস থাকে ক্যাপ্টেন সিং, বিক্রম গার্ডদের ক্যাপ্টেনকে তার নাম ধরে চিনে নিয়ে গর্জে উঠল। গুলি চালাও, আর আমি কসম খেয়ে বলছি আমি তোমাদের সবাইকে মেরে ফেলব, আমার শরীর মাটি ছোঁয়ার আগেই। আমার ছেলে এক সরকারি হাসপাতালে মারা যাচ্ছে, আর আমি ওর ওষুধ নিতে এসছি। আমার এই অভিশপ্ত রাস্তা থেকে সরে যাও। ক্যাপ্টেন সিং ইতস্তত করল, ট্রিগারে তার আঙুল কাঁপছিল। সে কোম্পানির জন্য কাজ করত, হ্যাঁ, কিন্তু বিক্রম সিংহানিয়াই ছিল সেই কোম্পানি। কোটিপটি মানুষটির চোখের রাক্ষসে ক্রোধ কোনো হতাশ কর্তার ছিল না, এটি ছিল এক বাবার যে ওই ছাদটাকে রক্তে স্নান করিয়ে দিতেও পিছপা হতো না। ক্যাপ্টেন সিং তার রাইফেলের ব্যারেল 1 ইঞ্চি নিচে নামালো, এটাই যথেষ্ট ছিল। রাস্তা ছাড়ো! ক্যাপ্টেন তার লোকদের এক পাশে সরে যেতে বলে চিৎকার করল। ভাড়াটে সৈন্যরা তাদের বন্দুক নিচে নামিয়ে লোহিত সাগরের মতো দুপাশে ভাগ হয়ে গেল। বিক্রম পেছনে না তাকিয়েই তাদের মাঝখান দিয়ে চলে গেল। রানা তার ঠিক পেছনে ছিল। লিফট শ্যাফটের অ্যাক্সেস দরজা লাথি দিয়ে খুলে লেভেল 3, উচ্চ সুরক্ষাযুক্ত রেফ্রিজারেশন ভল্ট। বিক্রম ক্রিস্টাল লিফটে ঢুকে আদেশ দিল। রানা তার মাস্টার অ্যাক্সেস কার্ড স্লাইড করল। লিফটটি নিয়ন্ত্রিত মুক্ত পতনের মতো নিচে নেমে গেল। সেকেন্ডের মধ্যে ফ্লোরগুলো পার করে কেবিনের নিস্তব্ধতা অসহ্য হয়ে উঠল। বিক্রম তার ঘড়ি দেখল, 7 মিনিট। দরজা সাব ফ্লোরে খুলল। লেভেল 3 এর এয়ার কন্ডিশনার ছিল বরফের মতো ঠান্ডা। তাদের সামনে 2 মিটার পুরু খাঁটি টাইটেনিয়ামের এক গোলাকার দরজা দাঁড়িয়েছিল, যা কংক্রিটের দেওয়ালে গাঁথা ছিল। এটাই সেই ভল্ট যেখানে ফার্স্ট লাইনের প্রোটোটাইপ আর মহাদেশের সবথেকে মূল্যবান ও বিপজ্জনক জৈবিক পদার্থ সংরক্ষিত ছিল। তার মধ্যে পালকেয়ার বিও ছিল। বিক্রম সাইট কন্ট্রোল প্যানেলের দিকে দৌড়াল, নিজের ডান হাতের তালু বায়োমেট্রিক স্ক্যানারে রাখল আর চোখ রেটিনা রিডারের কাছে নিয়ে গেল। একটা সবুজ আড়াআড়ি আলো তার মুখ স্ক্যান করল। সিস্টেম থেকে গুনগুন শব্দ এলো। বিক্রম গিয়ারের সেই সাধারণ ক্লিকের জন্য অপেক্ষা করে শ্বাস আটকে রাখল, যা টাইটেনিয়ামের দরজাটি খুলে দিত। এর বদলে সবুজ আলোটি নিভে গিয়ে এক তীব্র ও রক্তবর্ণ লাল আলো জ্বলে উঠল। এক কৃত্রিম মহিলার কণ্ঠস্বর আন্ডারগ্রাউন্ড করিডোরে প্রতিধ্বনিত হয়ে উঠল। অ্যাক্সেস ডিনাইড, বায়োমেট্রিক ক্রিডেন্সিয়াল ব্লকড, ডিরেক্টর বোর্ডের আদেশে সুরক্ষা বন্ধ, ওভাররাইড কোড আবশ্যক। বিক্রম এমনভাবে পিছিয়ে গেল যেন কেউ তার চোয়ালে ঘুষি মেরেছে। সে তার বন্ধ মুঠি দিয়ে ক্রিস্টাল প্যানেলে আঘাত করল, স্ক্রিনটাকে টুকরো টুকরো করে দিল। রানা, এই দরজা উড়িয়ে দাও, কবজায় C4 লাগাও। বিক্রম পুরোপুরি বেসামাল হলে চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বর ঘাবড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। রানা দৌড়ে টাইটেনিয়ামের দরজার কাছে গেল, ভ্যাকিউম সিল ফ্রেম পরীক্ষা করল আর ধীরে ধীরে মাথা নাড়ল। আমি পারব না শ্রীমান, আমি তোমাকে এই জন্যই টাকা দিই যাতে তুমি পারো, দরজা উড়িয়ে দাও।
এটা সাধারণ দরজা নয় শ্রীমান, এর ভেতরে কি আছে? রানা বিক্রমকে কাঁধ ধরে ঝাঁকিয়ে তাকে শান্ত করার জন্য চিৎকার করল। আপনি নিজেই এই ওয়াল ডিজাইন করেছিলেন। এটা থার্মোরেগুলেটেড ভ্যাকিউম সিল। আমি যদি প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার করি তবে তার শকওয়েভ আর তাৎক্ষণিক চাপের পরিবর্তন ভেতরের সমস্ত ক্রিস্টাল শিশিকে বাষ্পীভূত করে দেবে। পালকেয়ার এম একটি অস্থির যৌগ। যদি আমরা ভল্ট উড়িয়ে দিই তবে তা পাউডার হয়ে যাবে। পুরো পৃথিবী বিক্রমের মাথায় ভেঙে পড়ল। সে টলতে টলতে পিছিয়ে গেল, নিজের পিঠ ঠান্ডা কংক্রিটের দেওয়ালে ঠেকিয়ে দিল। তার নিজের প্রতিভা, তার কর্পোরেট খেয়াল, নিজের কোটি কোটি ডলার রক্ষা করার জেদ আজ তার ছেলের সমাধি হয়ে দাঁড়িয়েছে। মীরা জানত, সে জানত যে বিক্রম জোর করে ঢোকার চেষ্টা করবে, আর এও জানত যে হিংসা কোনো কাজে আসবে না। এটা ছিল এক মাস্টার ব্লক, এমন এক জাল যেখান থেকে সে গুলি চালিয়ে বেরোতে পারবে না। 6 মিনিট। বিক্রমের ফোন পকেটে কেঁপে উঠল। সে কাঁপানো হাতে সেটা বের করল। এটা অঞ্জলির একটা টেক্সট মেসেজ ছিল, কেবল 2টো শব্দ যা তার আত্মাকে জমিয়ে দিল। ও নীল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। রোহান নীল হয়ে যাচ্ছিল। অক্সিজেন এখন আরও রঙ্গপ্রত্যঙ্গে পৌঁছচ্ছিল না। ও দম বন্ধ হয়ে যাচ্ছিল। বিক্রম চোখ বন্ধ করল আর এক ফোঁটা শুদ্ধ লাচারির জল ফেলল। মোটা আর ভারী এক ফোঁটা জল তার নোংরা গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। সে টাইটানিয়াম ভল্টের দিকে তাকাল। তার ছেলে শহরের অন্যদিকে মারা যাচ্ছিল, আর চিকিৎসা কেবল 3 মিটার দূরে। আমলাতন্ত্র, প্রতিশোধ আর স্টিলের এক অটুট দেওয়ালের পেছনে লুকানো ছিল। সে চোখ খুলল। নিরাশা উধাও হয়ে গেল। তার জায়গায় এক শীতল, পূর্ণ এবং ভয়ানক স্পষ্টতা চলে এলো। ওই দরজা খোলার কেবল একটাই চাবি ছিল, আর তার জন্য তাকে তার সব কিছু খরচ করতে হতো। বিক্রম নিজের ফোন আনলক করল, অঞ্জলির মেসেজ উপেক্ষা করল, আর এক এনক্রিপ্টেড লাইনের মাধ্যমে একটা সরাসরি নম্বর ডায়াল করল। একবার বাজল, দুবার বাজল, তৃতীয়বার ভিডিও কল কানেক্ট হয়ে গেল। স্ক্রিন উজ্জ্বল হয়ে উঠল। মীরা কপুরের মুখ দেখা গেল। সে তার বাবার জাঁকজমকপূর্ণ চেরি কাঠের অফিসে বসেছিল, এক অতি পাতলা সিগারেট খাচ্ছিল। এক সূক্ষ্ম বিষাক্ত এবং বিজয়ী হাসি তার পুরোপুরি লাল রঙের ঠোঁটে ফুটে উঠছিল। নিজের ঘরে ঢুকতে সমস্যা হচ্ছে প্রিয়? মীরা এক মিথ্য করুণার স্বরে জিজ্ঞেস করল, যা শুনে স্পিকারে থাকা রানার চোয়াল শক্ত হয়ে গেল। বিক্রম সময় নষ্ট করল না। সে চিৎকার করল না, তাকে গালিও দিল না। প্রতিটা সেকেন্ড যা সে অহংকারে ব্যয় করত তা ছিল 1 সেকেন্ড অক্সিজেন যা সে তার ছেলের থেকে ছিনিয়ে নিচ্ছিল। তুমি কি চাও? বিক্রম এক নির্লিপ্ত মৃত স্বরে জিজ্ঞেস করল। ফোনটা আন্ডারগ্রাউন্ড করিডরে নিজের মুখের সামনে ধরে রেখে বলল, দাম বলো মীরা, সংখ্যা বলো। তোমার সিস্টেমে কোড টাইপ করতে আর এই ভল্ট এক্ষুনি ভোলার জন্য তোমার কি চাই? মীরা তার সিগারেটে একটা টান দিল আর ক্যামেরার সামনে ধীরে ধীরে ধোঁয়া ছাড়ল। বাহ, সেই রাগী সিংহটা কোথায় গেল যে আধা ঘন্টা আগে আমাকে নিজের প্রাসাদ থেকে বের করে দিয়েছিল? সেই লোকটা কোথায় গেল যে আমার দুনিয়া ছাই করে দেওয়ার কথা বলেছিল? সে সামনের দিকে ঝুঁকে উপহাস করতে লাগল। তুমি আমাকে বলেছিলে যে তুমি সবকিছু নিজের কাছে রেখেছ বিক্রম, কিন্তু মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে ডিরেক্টর বোর্ড তোমার সুরক্ষা ক্রেডেনশিয়াল বাতিল করতে পারে যদি আমি প্রমাণ করে দিই যে তুমি কোম্পানির জন্য বিপদ এবং সশস্ত্র ভাড়াটের সৈনিকদের নিয়ে নিজের ল্যাবরেটরিতেই হামলা করছ। ঠিক আছে, ধরে নিলাম বিচারক আমাকেই ঠিক বলছেন। 5 মিনিট। মীরা, আমার ছেলে 5 মিনিটে মারা যাবে। তোমার অভিশপ্ত দাম বলো। মীরা নিজের মুখ থেকে হাসি মুছে ফেলল। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার টুকরো হয়ে গেল। সব কিছু। শব্দটা লেভেল 3 কংক্রিটের দেওয়ালে প্রতিধ্বনিত হল। আমি আপনার 51% ভোটিং অধিকারের শেয়ার চাই, মীরা রক্তলিপসু হাঙরের মতো ঘাতক ভঙ্গিতে বলল। আমি পালকেয়ার বি এবং সমস্ত বিকাশাধীন জৈরিকোষকের কেকচেটিয়া প্যাটেন্ট চাই। আমার দক্ষিণ মুম্বাইয়ের প্রাসাদ চাই। কেম্যান আইল্যান্ডে বিনিয়োগ করার সমস্ত ফান্ড চাই। আর আমি কাপুর সিংহানিয়া ফার্মাসিউটিক্যালসের সিইও পদ থেকে আপনার পদত্যাগের পত্রের স্বাক্ষর চাই, যাতে আমার পরিবার পূর্ণ এবং স্থায়ী নিয়ন্ত্রণ পেয়ে যায়। রানা এই দাবিগুলো শুনে ঘাবড়িয়ে গিয়ে সামনে এগিয়ে এলো। শ্রীমান, এমনটা করবেন না, সুরক্ষা প্রধান ফিসফিস করে বলল। কমান্ডের শৃঙ্খলা ভেঙে সে বলল, এটা এক আর্থিক আত্মহত্যা। ওর সম্পত্তির মূল্য 32,000 কোটিরও বেশি। এটা আপনাকে আক্ষরিক অর্থেই রাস্তায় বসিয়ে দেবে। এমনকি হেলিকপ্টারে ফেরার জ্বালানির টাকা দেওয়ার মতো কিছু আপনার কাছে থাকবে না। বিক্রম রানাকে তক্ষুনি চুপ করিয়ে দিয়ে হাত তুলল। সে ফোনে স্ক্রিন থেকে নজর সরাল না। ডিজিটাল কন্ট্রাক্ট পাঠাও, বিক্রম কণ্ঠস্বর না কাঁপিয়ে আদেশ দিল। মীরা এক ভ্রু কুচকাল। সে সত্যি অবাক হয়েছিল যে কোনো আপত্তি বা দরদাম ছাড়াই রাজি হয়ে গেছে।
আমার উকিল টিম এটা আগেই তৈরি করে রেখেছে। সে ক্যামেরা থেকে আড়ালে নিজের কম্পিউটারে একটা বোতাম টিপে বলল, এটা তোমার ইনবক্সে গেছে, একটা স্মার্ট কন্ট্রাক্ট। যেমনই সিস্টেম তোমার বায়োমেট্রিক স্বাক্ষর যাচাই করবে, শেয়ার ট্রান্সফার হয়ে যাবে আর ভল্টের কোড স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পাবে। বিক্রমের ফোনে এক তীব্র বিপ আওয়াজ হল। সে ইমেল খুলল। সেখানে শত শত পাতার আইনি পরিভাষা ছিল, যা গত ২০ বছরে তার উপার্জিত বা তৈরি করা প্রতিটা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। তার পুরো জীবন, তার মর্যাদা, তার সাম্রাজ্য, জীবন মৃত্যুর ওপর তার ক্ষমতা, সব একটা পিডিএফ নথিতে বন্দী হয়ে গেল। সে ফোনের স্ক্যানারে নিজের বুড়ো আঙুল রাখল। ১ মাইক্রোসেকেন্ডের জন্য সে ইতস্তত করল। সে বোর্ড মিটিংয়ের কথা ভাবল, রাজনীতিকদের সম্মানের কথা, ব্যক্তিগত বিমানের কথা, আর সেই রাজার মুকুটের কথা যা বাবার মৃত্যুর পর থেকে তার মাথায় ছিল। আর তারপর তার সেই ছোট টিনের বাড়ির কথা মনে পড়ল। রোহনের কালো চোখগুলোর কথা মনে পড়ল। অন্ধকারে ওর দিকে তাকিয়ে রক্তকাশির দৃশ্য মনে পড়ল। অঞ্জলির হাঁটু গেড়ে বসে জঞ্জাল ধোয়ার দৃশ্য মনে পড়ল। বিক্রম স্ক্রিনে আঙুল চেপে ধরে স্বাক্ষর যাচাই করে দিল। হস্তান্তর সম্পন্ন হল। মীরার কম্পিউটারে এক নোটিফিকেশনের আওয়াজ কলে শোনা গেল। বিক্রম ৩ সেকেন্ডে ৩২,০০০ কোটি টাকা দিয়ে দিল। সে নিজেকে পুরোপুরি বরবাদ করে দিল। তোমার সাথে ব্যবসা করে ভালো লাগলো বিক্রম, মীরা লোভাতুর চোখে তাকিয়ে বলল, আর কল কেটে দিল। সাফ ফ্লোরে ১ সেকেন্ডের ঘাতক নিস্তব্ধতা ছিল। রানা নিজের শ্বাস আটকে রেখেছিল। আর তারপর ক্লিক ক্লিক ক্লিক, টাইটেনিয়ামের দরজার বিশাল যান্ত্রিক বোল্টগুলো পেছনে সরতে শুরু করল। লাল অ্যালার্ম বন্ধ হয়ে গেল। তাদের জায়গায় হাসপাতালের এক হালকা সাদা আলো জ্বলে উঠল। এক ভারী ডিকম্প্রেশনের আওয়াজের সাথে ২ মিটার পুরু গোলাকার দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বিক্রম পুরোপুরি খোলার অপেক্ষা পড়ল না। সে ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ল। হাইপারব্যারিক ফ্রিজারে একদিক থেকে প্রবেশ করার সময় 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচের তীব্র ঠান্ডায় শ্বাস নেওয়ার সময় তার ফুসফুস জ্বলে গেল। কিন্তু তার পরোয়া ছিল না। সে বরফে ঢাকা ধাতব আলমারির করিডোর দিয়ে দৌড়ে বেরোল। ৩য় সারি, সেকশন বি, ক্রিটিক্যাল পেডিয়াট্রিক। সেখানে একটা ছোট উজ্জ্বল নীল আইসোথার্মাল বক্স ছিল, যাতে এখন সেই কোম্পানির লোগো ছিল, যা এখন আর তার নয়, পালকেয়ার বি। সে 2 হাতে বক্সটা ধরল। ওটা পৃথিবীর সমস্ত সোনার চেয়েও বেশি মূল্যবান বলে তার মনে হল। সে ভল্ট থেকে বাইরে বেরিয়ে এলো, রানাকে লিফটের দিকে ঠেলতে ঠেলতে। এখন হেলিকপ্টারে। বিক্রম চিৎকার করে ওপরে যাওয়ার বোতামটা সজোরে টিপল। ওরা বিদ্যুতের গতিতে ছাদে উঠে গেল। বিক্রম হেলিকপ্টার পুরোপুরি স্থির হওয়ার আগেই কেবিনে ঝাঁপিয়ে পড়ল। সরকারি হাসপাতাল! সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করল। নীল বক্সটাকে নিজের কোলে সুরক্ষিত রেখে বলল, আমাদের কাছে 4 মিনিট বাকি আছে। যদি তুমি 3 মিনিটে না পৌঁছো, তবে আমি তোমাকে দরজা দিয়ে বাইরে ফেলে দেব। হেলিকপ্টার এক আত্মঘাতী কোণে উড়ান নিল। কাঁচের কর্পোরেট অফিসগুলো পেছনে ফেলে, বিক্রমের সম্পত্তি পেছনে ফেলে, সেই মানুষটিকে পেছনে ফেলে যা সে আগে ছিল, মুম্বাইয়ের রাতের আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা আসছে। মুম্বাইয়ের রাতের আকাশে উড়ার সময় বিক্রম নীল বক্সটাকে নিজের বুকে জড়িয়ে ধরল। নিজের স্যুটে রক্ত আর কাদার দাগ নিয়ে সে কর্পোরেট যুদ্ধ হেরে গেছে, নিজের সিংহাসন হারিয়েছে, কিন্তু নিজের পুরো করুণ আর খালি অস্তিত্বে প্রথমবার বিক্রম সিংঘানিয়া নিজেকে একজন রাজার মতো অনুভব করল। হিম্মত হারিও না রোহন, সে হাওয়ায় ফিসফিস করে বলল, বাবা আসছে। সরকারি হাসপাতাল দিগন্তে এক ধূসর, কুৎসিত আর খারাপ কংক্রিটের ব্লকের মতো দেখা গেল, যা টিমে ফ্লুরোসেন্ট আলোয় জগমগ করছিল, যা দারিদ্র আর অবহেলার পরিচয় দিচ্ছিল। বিক্রমের ঘড়িতে ঠিক 2 মিনিট 40 সেকেন্ড বাকি ছিল। কোনো হেলিপ্যাড নেই শ্রীমান, পাইলট আতঙ্কে বিকৃত মুখে ইন্টারকমের মাধ্যমে চিৎকার করল, যখন হেলিকপ্টার মুম্বাইয়ের কেন্দ্রের ঘন শহুরে এলাকায় ঝাঁপ দিচ্ছিল। ছাদ অ্যান্টেনা আর হাই ভোল্টেজ কেবেলে ভরা, আমরা ওখানে নামতে পারব না। বিক্রম খোলা জানলা দিয়ে বাইরে উকি দিল। ঝোড়ো বাতাস তার মুখে লাগল, যা তার হাত থেকে নীল থার্মাল বক্সটা ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছিল। নিচে মেন অ্যাভিনিউ বা জরুরি প্রবেশদ্বারের সামনে রাতের ট্রাফিক, পুরনো অ্যাম্বুলেন্স আর স্ট্রিট ফুড স্টলে ঠাসা ছিল। রাস্তায় নামো! বিক্রম নিজের সেফটি হার্নেস খুলতে খুলতে গর্জে উঠল। রাস্তায় শ্রীমান, আমরা তো গণহত্যা করব। বিক্রম নিজের সুরক্ষা প্রধানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, রানা! রানা আর কোনো প্রশ্ন করল না। সে হেলিকপ্টারের সাইড দরজা দিয়ে বাইরে উঁকি দিল, নিজের অ্যাসল্ট রাইফেল তুলে পিচ রাস্তার দিকে নিশানা করল। সে হাওয়ায় 3 রাউন্ড গুলির এক ঝলক ছুড়ল, যার পর বিমানের জরুরি সাইরেনের বধির করে দেওয়া চিৎকার শোনা গেল। অ্যাভিনিউতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ড্রাইভাররা গুলির আওয়াজ আর আকাশ থেকে নেমে আসা 5 টনের কালো দানব দেখে আতঙ্কে অ্যাক্সিলারেটরে পা দিল অথবা গাড়ি ছেড়ে পালালো। ইমার্জেন্সির বাইরে অপেক্ষা করা ভিড় চিৎকার করতে করতে চারদিকে ছড়িয়ে গেল। হেলিকপ্টার একটা শিকারী পাখির মতো নিচে নামল। ব্লেড দিয়ে রাস্তার ইলেকট্রিক কেবলগুলো ছেড়ে ফেলল, আর বিদ্যুতের স্ফুলিঙ্গের বৃষ্টি হল পিচ রাস্তার উপর। বিমানের স্কিডগুলো অ্যাভিনিউয়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত অটোর ছাদের উপর সজোরে আসলে পড়ল।
ওটাকে পুরোপুরি গুড়িয়ে দিয়ে স্থির হল। ধাতব হাড় কাঁপানো শব্দের আগেই বিক্রম রাস্তায় লাফিয়ে পড়ল। এই আঘাতে তার হাঁটুতে তীব্র ব্যথা হলেও সে তা উপেক্ষা করল। সে মানুষের চিৎকার উপেক্ষা করল। নীল থর্মাল বক্সটা নিজের রক্ত আর কাদামাখা বুকে জাপটে ধরে এমন গতিতে ইমার্জেন্সির কাছের দরজার দিকে দৌড়াল যেন সে নরক থেকে পালাচ্ছে। রানা তার ৩ কদম পেছনে তাকে অনুসরণ করছিল। স্ট্রেচার আর রোগীদের মাঝখান দিয়ে ধাক্কা দিয়ে রাস্তা তৈরি করতে করতে সে দৌড়াল। অঞ্জলি! বিক্রম ভিড়ে ঠাসা প্রতীক্ষালয়ে ঢুকে চিৎকার করে উঠল, যেখানে সস্তা ক্লোরিন আর ঘামের গন্ধ বাতাসকে ভারী করে তুলেছিল। কেউ তাকে পাত্তা দিল না। সরকারি হাসপাতালের বিশৃঙ্খলা সবকিছু গিলে নিচ্ছিল। সে ভাঙা প্লাস্টিকের চেয়ারগুলোর উপর দিয়ে টপকে রিসেপশন ডেস্কের দিকে দৌড়াল। এক বেসরকারি সুরক্ষা গার্ড তাকে থামানোর চেষ্টা করল। দেখুন, আপনি এখান দিয়ে যেতে পারেন না। রানা গার্ডকে জ্যাকেট ধরে দেওয়ালে আছড়ে ফেলল। কোনো বাধা ছাড়াই রাস্তা পরিষ্কার করে দিল। বিক্রম ট্রমা সেন্টারের জোড়া দরজার লাথি দিয়ে খুলে ফেলল। করিডর রক্তমাখা স্ট্রেচার আর দৌড়ে চলা ডাক্তারদের ভিড়ে পূর্ণ ছিল। আর তারপর সে তাকে দেখতে পেল। অঞ্জলি তৃতীয় কিউবিকলে সেই লিনোলিয়াম মেঝের ওপর হাঁটু গেড়ে বসেছিল। সে নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল, সামনে পেছনে দুলছিল। এক এমন আদিম আর হৃদয় বিদারক আর্তনাদ করছিল যা বিক্রমের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। এটা ছিল এক মায়ের কণ্ঠস্বর, যার আত্মা এইমাত্র তার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। না, না রোহন, দয়া করে না, সে চিৎকার করছিল। নিজের মুঠি দিয়ে মেঝের ওপর আঘাত করতে করতে বিক্রমের হৃৎপিণ্ড থেমে গেল। ঘড়িতে তখন 0 বাজছিল। সে কিউবিকলের কাঁচের দরজায় নিজের শরীরের ভার দিয়ে ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়ল। ভেতরের দৃশ্যটা ছিল এক চিকিৎসা সংক্রান্ত দুঃস্বপ্ন। রোহন একটা মরচে ধরা স্টিলের স্ট্রেচারের ওপর ছিল। ওর ছোট শরীরটা, যা আগে বিক্রমের মতো শ্যামবর্ণ ছিল, তা এখন এক লাশের মতো নীলচে ধূসর হয়ে গিয়েছিল। ওর ঠোঁট দুটো বেগুনি হয়ে গিয়েছিল। একটা শক্ত প্লাস্টিকের টিউব ওর গলা দিয়ে ভেতরে ঢোকানো ছিল, যা একটা ম্যানুয়াল ভেন্টিলেটরের সাথে যুক্ত ছিল, যেটাকে একজন তরুণ চিকিৎসক কাঁপানো হাতে পাগলের মতো পাম্প করছিল। গুরুত্বপূর্ণ সংকেতের মনিটরটি ছন্দময় বিপ শব্দ করছিল না, বরং এটি একটি দীর্ঘ নিরবিচ্ছিন্ন এবং তীক্ষ্ণ সমান্তরাল রেখা প্রদর্শন করছিল। একজন বয়স্ক ঘরমাক্ত ডাক্তার রোহনের ছোট বুক থেকে নিজের হাত সরিয়ে নিলেন এবং দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। মৃত্যুর সময় সকাল 3:14। না! বিক্রমের গর্জন হাসপাতালের ভিত্তি নাড়িয়ে দিল। সে স্ট্রেচারের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রধান ডাক্তারকে এত জোরে ধাক্কা দিল যে তিনি ওষুধের শেলফের সাথে গিয়ে ধাক্কা খেলেন, ফলে ডজন ডজন কাঁচের শিশি মাটিতে পড়ে ভেঙে গেল। বিক্রম নীল থার্মাল বক্সটা ধাতব ট্রেয়ের উপর সজোরে আছড়ে রাখল। সেটা এত হিংস্রভাবে কাঁপানো হাতে খুলল যে থার্মাল লকের ঘষায় হাত কেটে গেল। সে একটা স্বচ্ছ কাঁচের শিশি বের করল, যাতে পালকেয়ার ভি এবং একটি মোটা মিলিটারি গ্রেডের সিরিঞ্জ ছিল। সরে যান শিবান! নার্সদের প্রধান বিক্রমের হাত ধরার চেষ্টা করে চিৎকার করে উঠলেন, সিকিউরিটি ডাকুন, রোগী কার্ডিয়াক অ্যারেস্টে আছে, আপনি ওকে কিছু ইনজেক্ট করতে পারেন না। রানা সেই মিলিসেকেন্ডের মধ্যে কিউবিকালে ঢুকে পড়ল। নিজের সার্ভিস রিভলভার বের করে ছাদের দিকে নিশানা করল। কেউ এই লোকটাকে ছোবে না। রানা এমন এক স্বরে আদেশ দিল যা আতঙ্ককে স্তব্ধ করে দিল। যদি উনি বলেন বাচ্চাকে বাঁচাতে, তবে বাচ্চাকেই বাঁচান, নয়তো এই হাসপাতাল কসাইখানায় পরিণত হবে। বিক্রম নিজের সুরক্ষা প্রধানের হুমকি শোনেনি। সে করিডোর থেকে আসা অঞ্জলির আর্তনাদ শোনেনি। তার দৃষ্টি তখন কেবল এক বিন্দুতে সীমাবদ্ধ ছিল। সে সিরিঞ্জ নিল, সূচটাকে শিশির রাবার পর্দার ভেতরে ঢুকিয়ে দিয়ে ক্রিস্টাল যৌগের 10 মিলিলিটার বের করে নিল। যে হাতগুলো একটুও না কেঁপে 400 কোটির চুক্তিতে সই করেছিল, সেই হাতগুলো এখন নিজের ছেলের শরীরে ধমনী খুঁজে পাচ্ছিল না। বিক্রম! অঞ্জলির কর্কশ এবং ভাঙা কণ্ঠস্বর পেছন থেকে এলো। সে কিউবিকালে ঢুকে পড়েছিল। সে কোম্পানির লোগো দেওয়া শিশিটা দেখল। সে ওষুধের শিশি আঁকড়ে ধরা বিক্রমের রক্ত দেখল। সে মনিটরের সমান্তরাল রেখাটা দেখল। মাতৃত্ববোধ এবং অ্যাপোলো হাসপাতালের শ্রেষ্ঠ নার্সের নিখুঁত দক্ষতা আতঙ্কের মুখে হঠাৎ জাগ্রত হল। অঞ্জলি কাছে এলো। আলতো করে বিক্রমের হাত একপাশে সরিয়ে দিয়ে সিরিঞ্জটা নিজের হাতে নিল। সে একটুও দ্বিধা করল না। সে সূচটা সরাসরি রোহানের ঘাড় থেকে ঝুলতে থাকা সেন্ট্রাল ইন্ট্রাভেনাস পোর্টে ঢুকিয়ে দিয়ে প্লাঞ্জারটি পুরোপুরি চেপে দিল। জীবন রক্ষাকারী তরল বাচ্চাটির রক্তস্রোতে মিশে উধাও হয়ে গেল। কার্ডিয়াক মাসাজ! অঞ্জলি এক যান্ত্রিক শীতলতায় আদেশ দিল সেই ডাক্তারকে, যে তখনও পাথরের মতো দাঁড়িয়েছিল। এখনই কার্ডিয়াক মাসাজ করো, যাতে রক্ত অসুখটাকে শরীরে সর্বত্র ছড়িয়ে দিতে পারে। তরুণ ডাক্তার প্রতিক্রিয়া দেখালেন। রোহানের বুকের ওপর 2 আঙুল রেখে 1, 2, 3, 4 করে পাম্প করতে শুরু করলেন। বিক্রম এক পা পিছিয়ে গেল, নিজের পিঠটা ঠান্ডা দেওয়ালে ঢিকিয়ে দিল। অনুভব করল যে তার নিজের পা দুটো আর তাকে ধরে রাখতে পারছে না। সে শ্বাস নিতে পারছিল না। প্রতিটা সেকেন্ড ছিল এক অনন্ত যন্ত্রণার মতো। সে মনিটরের স্ক্রিনে সেই সবুজ সমান্তরাল রেখাটির দিকে তাকিয়েছিল। এমন এক ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, যার ওপর সে অনেক আগেই বিশ্বাস হারিয়েছিল। 10 সেকেন্ড, কিছুই হল না। 15 সেকেন্ড।
রোহন তখনও নীল হয়েছিল। ২০ সেকেন্ড। কার্ডিয়াক অ্যারেস্টের নিস্তব্ধতা ঘরটাকে গ্রাস করে নিয়েছিল। বিক্রম চোখ বন্ধ করে নিল। নিজেকে এক পূর্ণ অন্ধকারের জন্য প্রস্তুত করছিল। নিজের অহংকারের জন্যে, মীরার জন্যে, ৫ বছরের অবহেলার জন্যে এক ঐশ্বরিক শাস্তির প্রস্তুতি নিচ্ছিল। সে তার সাম্রাজ্য হারিয়েছে কেবল এক শূন্যতার বিনিময়ে। সে অনেক দেরি করে ফেলেছিল। এবং তারপর বিপ। বিক্রম হঠাৎ চোখ খুলল। বিপ বিপ বিপ। মনিটরে স্ক্রিনে থাকা সমান্তরাল রেখাটি একটি ছোট সবুজ পাহাড়ের মতো বাঁক নিল। তারপর আরও একটা, এবং আরও একটা। রোহনের বুকটা স্ট্রেচারের ওপর হঠাৎ উপরে উঠে এলো, যেন কোনো অদৃশ্য বিদ্যুৎ ওর শিরদাঁড়া চিরে দিয়েছে। ওর ছোট চোখ দুটো বড় বড় হয়ে গেল। রক্তবর্ণ লাল চোখ নিয়ে সে এক বন্য অস্থিরতায় বাতাসের খোঁজ করছিল। তরুণ ডাক্তার তক্ষুনি ওর গলা থেকে টিউবটা বের করে নিলেন। রোহন শ্বাস নিল। এটা ছিল একটা ভেজা এবং গভীর ঘড়ঘড়ে শব্দ। বিক্রম সিংহানিয়া তার ৪৮ বছরের জীবনে শোনা সবথেকে সুন্দর শব্দ এটি। বাচ্চাটি সজোরে কেসে উঠল। ফুসফুসের তরল পদার্থ অঞ্জলির হাতের ওপর ছিটকে এলো, এবং তারপর এক তীব্র, স্পষ্ট এবং শুদ্ধ অক্সিজেনে ভরা কান্নার আওয়াজ বের করে আনল। নীলচে ভাবটা ওর চামড়া থেকে মিলিয়ে যেতে শুরু করল। তার জায়গায় এক উষ্ণ এবং জীবন্ত গোলাপি আভা ফুটে উঠল। অঞ্জলি ওর ছেলের বুকের ওপর আছড়ে পড়ল, এক সুরক্ষা কবজের মতো ওকে জড়িয়ে ধরল। নিজের মুখটা ওর ঘাড়ের কাছে লুকিয়ে ফেলল যখন সে অঝরে কাঁদছিল। কিন্তু এবারের কান্না ছিল শুদ্ধ কৃতজ্ঞতার। সরকারি হাসপাতালের ডাক্তাররা একে অপরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তারা এইমাত্র এক অলৌকিক চিকিৎসা দেখলেন, যা এমন এক ওষুধ দিয়ে সম্ভব হয়েছে যা তারা কোনোদিন নিজের চোখে দেখেননি। বিক্রম দেওয়ালের সাহায্য নিয়ে গড়িয়ে এমার্জেন্সি বিভাগের নোংরা মেঝেতে বসে পড়ল। ৩২,০০০ কোটির মালিক, কাঁচের প্রাসাদের রাজা, নিজের হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগল। ওর কাঁধগুলো প্রবলভাবে কাঁপছিল। সে কাপুর সিংহানিয়া ফার্মাসিউটিক্যালস হারিয়েছিল। সে তার ভাগ্য, তার বাড়ি, তার কর্পোরেট ভবিষ্যৎ সব হারিয়েছিল। কিন্তু মনিটরের লাইনটা তখনও দ্রুত ছন্দে বেজে যাচ্ছিল। বিপ বিপ বিপ। বিক্রম অশ্রু ভেজা চোখে হাসল। সেই রাগে নিজেকে কোনোদিন এত ধনী অনুভব করেনি। মুম্বাইয়ের আকাশে সকালের কমলা এবং বেগুনি আভা আগুনের মতো ফুটে উঠল। ৪ সপ্তাহ কেটে গিয়েছিল। দশকের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি খবরের শিরোনামে ছেয়েছিল। কাপুর ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর বোর্ড, যার প্রধান এখন মীরা, তারা সেই বিষাক্ত উপহারের সন্ধান পেয়ে গিয়েছিল যা বিক্রম ওদের জন্য রেখে গিয়েছিল। হ্যাঁ, মীরার কাছে পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, তার কাছে প্যাটেন্ট ছিল, কিন্তু বিক্রম গবেষণার সমস্ত ফান্ড খালি করে দিয়েছিল এবং ইস্তফাপত্রে স্বাক্ষর করার আগেই সমস্ত আন্তর্জাতিক চুক্তি ভেঙে দিয়েছিল। মীরা এক বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পায়নি, বরং পেয়েছে এক ফাঁপা খোলস আর হাজার হাজার কোটির ঋণ। শেয়ারের দাম ৬০% পড়ে গিয়েছিল। কাপুর পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল এবং হাসপাতালের ঘুষকাণ্ডের কেন্দ্রীয় অডিটে জড়িয়ে গিয়েছিল, যা বিক্রম ফাঁস করে দিয়েছিল। কিন্তু বিক্রমের এখন এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। পাহাড়ের ওপরের দিকের বাতাস ছিল সতেজ। গতরাতের বৃষ্টিতে পিচ রাস্তা ভিজে ছিল। বিক্রম বস্তির সেই সরু আর খাড়া গলি দিয়ে হাঁটছিল। সে এখন আর ৮ লক্ষ টাকার টম ফোর্ড স্যুট পরেছিল না। সে পরেছিল একটা ঘষা ডেনিম প্যান্ট, মোটা সোলের কাজের জুতো আর কোনোই পর্যন্ত গোটানো হাতার একটা সুতির চেক শার্ট। কোনো বডিগার্ড ছিল না, কোনো বুলেটপ্রুফ গাড়ি ছিল না। তার এক হাতে ছিল তাজা ফল, মাংস আর গরম রুটি ঠাসা একটা প্লাস্টিকের বাজার ব্যাগ। অন্য হাতে সে বিল্ডিং ব্লকের সেটের একটা ছোট কাঠের বাক্স ধরেছিল। সে পাহাড়ের কিনারে সেই বাড়িটার সামনে এসে দাঁড়াল। সেই একই ভাঙা ইটের দেওয়াল, সেই একই টিনের চাল, কিন্তু এখন মরচে ধরা ধাতব দরজাটা বন্ধ ছিল না। সেটা খোলা ছিল, যেখান দিয়ে সকালের পরিষ্কার আলো ভেতরে ঢুকছিল। বিক্রম নিজের মাথা ভেতরে বাড়িয়ে উঁকি দিল। ভেতরে ছোট নড়বড়ে টেবিলের উপর একটা পরিষ্কার টেবিল ক্লথ বিছানো ছিল। অঞ্জলি দরজার দিকে পিঠ করে ২ বার্নারের উনুনে ডিম ভাজছিল। সে সাধারণ ঘরোয়া পোশাক পরেছিল। তার চুলগুলো খোলা অবস্থায় কাঁধের ওপর পড়ছিল। সে আর সেই ঘষা মাজা ইউনিফর্ম পরেছিল না, না ছিল হাতে হলুদ গ্লাভস বা পিঠে আতঙ্কের ভারী বোঝা। টেবিলের নিচে পরিষ্কার মাটির মেঝেতে বসেছিল রোহান। বাচ্চাটার ওজন বেড়েছে। ওর উজ্জ্বল এবং কালো চোখ দুটো তার বাবার এক জীবন্ত প্রতিচ্ছবি, যা একটা প্লাস্টিকের খেলনা গাড়ির ওপর নিবদ্ধ ছিল, যার একটা চাকা গায়েব ছিল।
ওর শ্বাস-প্রশ্বাস ছিল গভীর, শান্ত এবং স্বাভাবিক। বিক্রম ধাতব দরজার ফ্রেমে আলতো করে নিজের মুঠি দিয়ে টোকা দিল। অঞ্জলি ঘুরল। ওকে সেখানে চৌকাঠে নিজের কোটিপতির মুখোশ ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখে ওর মুখে এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল। রাগ, ঘৃণা এবং ঘৃণা তখন শান্ত হতে শুরু করেছিল। সে তার ছেলের জীবনের জন্য নিজের পুরো জগৎ দিয়ে দিয়েছিল এবং সে জানত যে এই ক্ষত শুকাতে সময় লাগবে, হয়তো বছরের পর বছর লাগবে, কিন্তু বরফের দেওয়াল ভেঙে গিয়েছিল। রোহন শব্দ শুনে ওপরের দিকে তাকাল। ওর বড় বড় চোখ দরজায় দাঁড়িয়ে থাকা লম্বা লোকটার ওপর স্থির হল। সে প্লাস্টিকের গাড়িটা ছেড়ে দিল, দ্রুত উঠে দাঁড়াল এবং ছোট ছোট পায়ে প্রবেশদ্বারের দিকে দৌড়ে এলো। বিক্রম তক্ষুনি বাজারের থলিগুলো ছেড়ে দিল, সেগুলোকে মাটিতে পড়তে দিল। সে এক হাঁটু গেড়ে নিচে বসে পড়ল এবং ঠিক সময়ে নিজের 2 হাত বাড়িয়ে দিল। রোহনের ছোট শরীরে ওর বুকের উপর এসে ধাক্কা খাওয়াটা ছিল সবথেকে বড় এবং ধ্বংসাত্মক শক্তি যা বিক্রম এই মহাবিশ্বে অনুভব করেছিল। বাচ্চাটি ওর সরু হাত দুটো দিয়ে ওর বাবার ঘাড় জড়িয়ে ধরল, নিজের মুখটা বিক্রমের কাঁধে লুকিয়ে ফেলল। এক জীবন্ত ঝড়ের শক্তি নিয়ে শ্বাস নিতে নিতে বিক্রম চোখ বন্ধ করল এবং নিজের মুখটা রোহনের কালো চুলে ডুবিয়ে দিল। সে সস্তা সাবান আর শুদ্ধ জীবনের ঘ্রাণ নিল। সে ওকে নিজের বুকের সাথে এক সুরক্ষা এবং অটুট শক্তি দিয়ে জাপটে ধরল। চোখের জল আবারও বইতে শুরু করল, কিন্তু এবারের জল ছিল এক মুক্ত মানুষের। নামাস্তে চ্যাম্পিয়ন, বিক্রম এমন এক স্বরে ফিসফিস করে বলল যে এক মানুষের ভেতরে থাকা শুদ্ধ এবং বন্য ভালোবাসায় ভেঙে পড়ছিল। রোহন একটু সরে এলো, ওর চোখের দিকে তাকালো এবং একটা বড় হাসি দিল, যাতে অসুস্থতা বা ভয়ের কোনো চিহ্ন ছিল না। আপনি আমার ব্লক এনেছেন পাপা? বাচ্চাটি মাটিতে পড়ে থাকা বক্সের দিকে আঙুল তুলে বলল। পাপা শব্দটা টিনের চালের বাড়ির স্নিগ্ধ হাওয়ায় প্রতিধ্বনিত হল। এটি মার্বেলের করিডরে প্রতিধ্বনিত হয়নি, না কোনো কর্পোরেট উত্তরাধিকারী বা শেয়ার হোল্ডার্সদের মিটিংয়ে বলা হয়েছিল। এটি বলা হয়েছিল দারিদ্র্যের হৃদয়ে, যেখানে বিক্রম সিংহানিয়া তার জীবনের একমাত্র সত্যিকারের সম্পদ খুঁজে পেয়েছিল। বিক্রম ওকে হাসি মুখে জবাব দিল, কাঠের ব্লকগুলো তুলে নিল এবং নিজের ছেলেকে নিজের কোলে তুলে নিল। ওকে পৃথিবীর সবথেকে পবিত্র ট্রফির মতো মাটি থেকে তুলে নিল। সে ঘরের ভেতর ঢুকে পড়ল, যেখানে তাজা কফি এবং ঘরের উষ্ণতা তার জন্য অপেক্ষা করছিল। কাচের সাম্রাজ্য ছাইয়ে পরিণত হয়েছিল, কিন্তু রক্তের সাম্রাজ্য কেবল গড়তে শুরু করেছিল।